অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান তাকে ছোটবেলা থেকে কি কি শুনতে হয়েছে, কি কি দেখতে হয়েছে, তার উপর কি কি ওই যে আপনি বলছিলেন না যে কাউন্সিলিং এর পর্যায়ে আসলে চলে যায় মাঝে মাঝে। আমার কোয়েশ্চেন সবসময় আসলে নেগেটিভ নিউজও কিন্তু না। আমার কোয়েশ্চেন হচ্ছে নিউজের ট্রিটমেন্টটা কি হচ্ছে। এই যে কিছুদিন সিঙ্গাপুর আসলো, এই সময় হয়তো অনেক উন্মাদনা হয়েছে, কিন্তু বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার সঙ্গে ফুটবল খেলছে স্টেডিয়ামে তো ৩০-৩৫ হাজার দর্শক ছিল। খেলা মানে হাসি, খেলা মানে কান্না। বিয়ন্ড দ্য গেম, খেলার চেয়ে বেশি কিছু। বিয়ন্ড দ্য গেমের আজকের পর্বে স্বাগত। আজকে কারা আমার গেস্ট? তো আজকের গেস্টদের আপনারা ওই যেটা বলি আমি সবসময়, যে থাম্বনেইলে তো ছবি দেখাই যায়, ফলে বুঝতে আপত্তি থাকার কথা না। আমি আসলে এই দুজনকে কেন গেস্ট হিসাবে পেতে চাইলাম সেটা একটু এক লাইন বলি। আমার ছোটোবেলা থেকে খুব শখ ছিল যে আমি ওয়াসিম ওয়াকারের পাশাপাশি বসে একটা ইন্টারভিউ নিব, না পারলে অন্তত সৌরভ সচিন ও জুটি ধরে একটা ইন্টারভিউ নেওয়া। ক্রিকেটার তো হলো না, ফুটবলারও পাবো বলে মনে হয় না কখনো। শেষ পর্যন্ত আমি দেখলাম সম্ভবত পৃথিবীর একমাত্র সাংবাদিক জুটি যারা সাংবাদিক হিসাবে জনপ্রিয় হয়েছে, সেই রিফাত মাসুদ আর নাবিল খান। এই রিফাত মাসুদ, নাবিল খান আমাদের আজকের অতিথি, দুজনকে স্বাগত। তো আমরা আসলেই আমি খুব বিস্মিত যে এরকম জুটি করে সাংবাদিকতা করা যায় এবং জুটি করে জনপ্রিয় হওয়া যায় সাংবাদিকতায়। এই ব্যাপারটা কীভাবে হলো রিফাত? না, আমাদেরকে অনেক কিছু বলেছে, আমাদের নন টেফন্টে নাম চালু আছে আমাদের অফিসে, কিন্তু মানে ওয়াসিম ওয়াকার এটা এই প্রথম শুনলাম, নিজেদের কাছেই নতুন মনে হচ্ছে। আর আপনি বলার পরে মনে হচ্ছে যে আমাদের কাজের অনেকটা অংশ জুড়েই আসলে একসঙ্গে কাজ করা, এবং অনেক অর্থে আমার কাজটুকু তাকে ছাড়া করা সম্ভব না, তার ক্ষেত্রেও সম্ভবত এরকম। এর ভেতরে কম্বিনেশনটা বোধহয় একটু ভালো হয়েছে, আর তার চেয়ে বোধহয় বেশি কাজ করেছে মানুষ হিসেবে নাবিল খান খুবই ভালো। এইটা খুবই জরুরি, মানে আপনি যখন আরেকজনের সাথে কাজ করছেন, তার যদি আসলে মানে মানুষের দিক থেকে তিনি যদি ভালো না হন, তাহলে তার সঙ্গে কাজ করা বোধহয় বেজায় মুশকিল। এই দিক দিয়ে আমি একটু লাকি, আর দুজনের ভেতরে কারো যদি একটু মানে সমস্যা থাকে তাহলে সেটা বোধহয় আমার আছে, কিন্তু সেটুকু কভার আপ হয়ে যায়। আসলে কি রিফাত মাসুদ মানুষ হিসেবে তাহলে অত ভালো না? সুবিধার না। না, আপনার মানুষ হিসেবে খুবই ভালো। কাজের দিক থেকে মনে করেন অনেক কিছুতে সে কম্প্রোমাইজ করতে চায় না। ধরেন হচ্ছে বেস্ট প্রোডাকশনটা, বেস্ট ইয়েটা, বেস্ট আউটপুটটা, ওই দিক থেকে ধরেন কাজের দিক থেকে কোনো কিছুতে সে স্যাক্রিফাইস করে। ওর জন্য তাহলে খুব ভালো হতো শুভ্রদার সঙ্গে বা আজাদ ভাইয়ের সঙ্গে কাজ করাটা। একদম বাংলাদেশের সবচেয়ে খুঁতখুঁতে দুইটা সাংবাদিক। আমি সম্ভবত পারতাম না, ওনারা এত পলিশড, এটা খুবই টাফ। শুভ্রদার সঙ্গে বা আজাদ ভাইয়ের সঙ্গে কাজ করা খুব কঠিন সম্ভবত। আমি লাস্ট আজাদ ভাইকে আমার এই পডকাস্টে দাওয়াত দেওয়ার জন্য বলতেছিলাম, তো বললো যে আমারে নিবেন আপনি, আমি তো এখন এইসব বললো। তা আমি বললাম যে আপনার সঙ্গে আমি পডকাস্ট করবো, সব করবো, শুধু জীবনে ঠিক করে রাখছে আপনার সঙ্গে কোনো দিন চাকরি করবো না কোথাও। আমি বস হিসাবে আপনারা চাই না। আসলে খুব টাফ। আচ্ছা, যেটা মানে আমি একটু আসলেই খুব কৌতূহলী যে বাংলাদেশে এইরকম পার্টনারশিপ করাটা হয়তো তোমরা সচেতনভাবে, তোমরা আপনারা মিলে প্লিজ, তোমরা ইজ ফাইন, এইরকম সচেতনভাবে হয়তো করোনাই বা কিছু, কিন্তু এটা কিভাবে হলো, কিভাবে এই পার্টনারশিপটা যে রিফাত নাবিল এখন সারা দেশে সবাই একসঙ্গে চেনে যে রিফাত নাবিল? এইটা হচ্ছে আপনার কাজ করতে করতে হয়ে গেছে। যেমন ধরেন হচ্ছে যে আমরা কমেন্ট্রিটা আমাদের দুইজনের শুরুই একসাথে। হ্যাঁ, কমেন্ট্রি করতে করতে দেখা যায় আপনার এখন এমন একটা অবস্থা হয়েছে যে ও কোনো জায়গায় থামলে আমি জানি এরপর হচ্ছে আমি কি নিয়ে ঢুকে যাব, মানে কথা লাইনের পর লাইন হচ্ছে আপনার এটা অটো আসলে ওই সিনক্রোনাইজিংটা হয়ে গেছে। আপনি যেমন হচ্ছে ধরেন এই 3টা সাউন্ড এক করবেন, অটো হয়ে যাবে, ওই রকম অনেকটা আসলে হয়ে গেছে। এই জিনিসটা আমি খুব খেয়াল করছি। এই যে আমি বিভিন্ন জায়গায় একটু মাতবরি করে বলি যে বাংলাদেশে রিয়েলি পডকাস্ট হয় না। এটা একটা বড় কারণ হচ্ছে যে কোশ্চেন অ্যান্সার হয়ে যায় শেষ পর্যন্ত। তো এইটা হওয়ার কারণ হচ্ছে সবার ভিতর তো আগে থেকে ওইভাবে টিউনিং থাকে না। তোমাদের ভেতরে তোমাদের যে শো হয় সেটা কমেন্ট্রিতে, এই জিনিসটা আমি বলছি যে তোমরা একজনের কিছু জিজ্ঞেস করো না, বা এইখান থেকে শুরু করতে হবে, ইঙ্গিতপূর্ণ কিছু বলো না। আমার মনে হয় যে রিফাত বলার পরে এটা মনে হয় যে 10 বার রিহার্সাল দিয়ে আসছে। আচ্ছা, এইটার কারণ সম্ভবত এরকম, আমি জানি না এটা হয় কি না, আপনি বলছেন সেটাকে খুব পজিটিভলি নিয়েই এটা ব্যাখ্যা করার চেষ্টা করি। ব্যাপারটা সম্ভবত এরকম যে
শোয়ের বাইরে আমাদের অনেক কথা হয়, তো ওই কথা হওয়ার ব্যাপারটাই মানে শোয়ের বাইরে আমরা খুব ভালো মিশি, এমন না যে আমরা শুধুমাত্র অফিসের ব্যাপার নিয়েই কথাবার্তা বলতেছি বা সবকিছু নিয়েই কথাবার্তা হচ্ছে। এই কারণে সম্পর্কটা বোধহয় বন্ধুত্বপূর্ণ জায়গায় চলে গেছে, যে কারণে ওখান থেকে ডেলিভারি আছে। আপনি যখন আপনার বন্ধুর সাথে আড্ডা দেন তখন তো আপনি জানেন যে পরের লাইনটা কি হবে। তো অন স্ক্রিনের চেয়ে অফ স্ক্রিনে আসলে এত বেশি কমিউনিকেশন, যেইটার বোধহয় প্রতিফলন আমরা আপনার মানে বক্তব্যে হয়তো আমরা অন স্ক্রিনে কিছুটা দেখতে পাই। মানে তোমরা যখন শো করো ওইটা বলা যায় তোমাদের এক্সটেন্ডেড আড্ডার একটা অংশ, মানে ওরকম বলা চলে। হ্যাঁ সরি, না না দাদা, যেটা হচ্ছে যে ওই ধরেন হচ্ছে শো করি যখন আমরা, কমেন্ট্রি করি যখন আমরা, বা ধরেন ম্যাচের আগে আমরা দাঁড়িয়ে স্ট্যান্ড আপ প্রিভিউ করছি, ম্যাচের পর আমরা ম্যাচ রিয়াকশন নিয়ে কথা বলছি, ওই জায়গাটায় ধরেন আমরা কি ফিল করি বা আমরা মানে আমাদের মনের কথাটুকু ধরেন হচ্ছে এখানে আমরা অকপটে বলে দিতে পারি, যার জন্য ওই ক্যাজুয়াল ফ্রিডমটা আমার মনে হয় হচ্ছে এই জায়গাটায় একটা বড় বেস। এই ফ্রিডমটার জন্য আবার একটু টি স্পোর্টসকেও ক্রেডিট দেওয়া দরকার। মানে উনারা আমাদেরকে ওই ফ্লোরটাও দিয়েছেন, যেই ফ্লোরটা না দিলে এই জিনিসগুলো এক্সপ্লোর করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হতো না। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আমি আর নাবিল ভাই কেউই কমেন্ট্রি করি না, তো একটা ম্যাচে আপনি যখন একেবারে আনকোরা দুজনকে একটা কমেন্ট্রি করতে পাঠিয়ে দিচ্ছেন, হয়তো আপনি আপনার বিচক্ষণতার জায়গা থেকেই পাঠাইছেন যে আপনি জানেন যে এরা হয়তো পারবে, কিন্তু আমরা তো জানি না আমরা পারবো বা কিছু। তো ওখানে গিয়ে তারপরে যখন দেখা গেল যে না হয়েছে জিনিসটা একটা কিছু দাঁড়ায়, তারপরে বারবার সুযোগ দেওয়া, এটাও তো একটা বড় ব্যাপার। এরকম সুযোগ যেটা দেওয়া হয়েছে আমার মনে হয় ওইটারও একটা বড় ধরনের কৃতিত্ব আছে। আমি আরেকটা জিনিস তোমাদের যে প্যাটার্নটা দেখছি যে দুজনে, এইটা আমরা ওই যে অফ স্ক্রিন যেটা বলতেছিলাম যে এখন একটা ক্রিকেট ফুটবল সব জায়গায় একটা ট্রেন্ড হচ্ছে কে কত টেকনিক্যাল কথা বলতে পারে, এইটা পিভট, এটা হাইল্যান্ড ডিফেন্স, এটা এইখান থেকে অমুক হচ্ছে তমুক হচ্ছে, এই আমি সবটা জানিও না। তো এইটা তো করোই তোমরা, এমন না যে ইচ্ছা করে করতেছি বা করতেছি না তা না, তোমাদের বেরোচ্ছে, বোঝা যাচ্ছে। তো সেটার পাশাপাশি তোমরা গল্পও বলার চেষ্টা করো, তো এটা নিয়ে কি আলাদা করে পড়তে হয় বা ইয়ে করতে হয় নাকি ওই টোটাল প্রসেসের মধ্যে এটা প্যাকেজের মতো? না, পড়তে তো হয়। এই যে কিছুদিন আগে আবাহনী আর মুরাজ ইউনাইটেডের খেলা হলো, কিরগিজস্তানের একটা টিম, তো ওটার পেছনে এই যে নাবিল খানের কাছে 2-3 পাতার পড়াশোনা পাওয়া গেছে, যেটা মানে কয়েক পাতা, সেটা নিয়ে ধরেন আমি পড়েছি। যে সুবিধা যেটা হয় যে সব পড়াশোনা হয়তো আমাকে একা করতে হয় না, তো কিছু পড়াশোনার নোটস দেখা গেল তার কাছ থেকে পাওয়া যাচ্ছে, আবার আমার কাছ থেকে হয়তো কিছু পাওয়া গেলেও যেতে পারে, আমি জানি না কতটুকু পাওয়া যায়। তো এইভাবে করে দেখা যাচ্ছে কাজটা আবার ভাগও হয়ে যায় কিছু দিক থেকে, সেখানে ওই পড়াশোনার ব্যাপারটাই কিছুটা হেল্প হয়। আর সঙ্গে ওটা কি কোনটা জানতে চাইলেন যে গল্প যেটা গল্প, আচ্ছা গল্পটা হচ্ছে দাদা আমার কাছে মনে হয়, আমার মনে হয় নাইলের কাছে তাই মনে হয় যে দুনিয়াটাই তো গল্প করার জায়গা। মানে আমরা যখন কিছু একটা বলতেছি আমরা তো আসলে গল্পই করতেছি। আপনি যখন মানে দিন শেষে বাড়ি ফিরে কারোর সঙ্গে কোনো একটা কিছু শেয়ার করছেন, মূলত গল্পই বলতেছেন, তাই না? মানে আপনি আপনার পরিবারের কাছে যা বলতেছেন তারা তো এখানে উপস্থিত ছিল না, তো ওটা যখন বলার জন্য আপনি যখন তাকে বলতেছেন, তাকে তো ওই জিনিসটা ফিল করাইতে হবে যে আমি যে রুমে ছিলাম সেই রুমের ঘটনাটা যেভাবে ব্যাখ্যা করতেছি, তো আমার পরিবার যদি আমাকে বুঝতে পারে বা বোঝার চেষ্টা করে, তো এই দর্শক তো এর বাইরের কিছু না, একদম, তাই না? তো আমি যদি আজকে একটা ফুটবল খেলে ধরেন আমি ম্যাচ জিতেছি একটা, তো ম্যাচ জিতে এসে বাসায় এসে তো বলি না যে আমি জয় পেয়েছি, না জিতছি, তাই না? তো এই শব্দগুলোর বোধহয় আরেকটু প্রয়োগ আমরা করেছি কমেন্ট্রিতে বলেন বা আলোচনায় বলেন, সেইটার সঙ্গে সম্ভবত কিছু লোকে রিলেট করতে পারেন, যেটা হয়তো আরেকটু রিলেটেবল হয়েছে একেবারে কেতাবি শব্দের তুলনায়, হয়তো ওইটার একটা প্রভাব থাকলেও থাকতে পারে, আমি জানি না। এইখানে আমি একটা জিনিস বলি, মানে আমি তো সুব্রদার আন্ডারেই আমার গ্রুমিং হচ্ছে, বড় হচ্ছি। তো আমি আমার জীবনে প্রথম যখন মাঠে গেলাম, সুব্রদা আমাকে পাঠালো হকি মাঠে, এসে সুব্রদা বললো যে লেখ কি দেখলি? আবাহনী আর উষার ম্যাচ ছিল। তা আমার না প্রথম বলতো কী দেখছিস? তা আমি বললাম এরকম কামাল ভাই নাম ছিল, কামাল ভাইয়ের বোধহয় এটা লাস্ট ম্যাচ ছিল, কামাল ভাই লাস্ট ম্যাচও দুর্দান্ত খেলছে, অমুক তমুক। তারপরে কামাল ভাই ওঠার সময় কামাল ভাইয়ের ওরা সবাই স্যালুট ট্যালুট দিচ্ছে, গার্ড অফ অনার দিচ্ছে। তারপর বলছে ঠিক আছে তাহলে লিখে ফেল,
আমি লিখছি একবার ট্র্যাডিশনালি যে মানে ম্যাচ রেজাল্ট বেস। হ্যাঁ, ম্যাচ রেজাল্ট বেস, যে এরকম ম্যাচ ছিল, উষা আবাহনীর এত গোলে জয় পেয়েছে, শেষ ম্যাচ খেলেছেন কামাল হোসেন। সুব্রতদা এটা প্রিন্ট দিয়ে নিয়ে বলতেছে যে আমারে কি বললি, এটা কি লিখলি? তা আমি বললাম যে কেন, আমি রিপোর্ট লিখলাম। বললো রিপোর্ট পড়ার জন্য তোর কাছে কেন যাবে লোকে? এটা তো টিভিতে দেখাচ্ছে, খানিকক্ষণ পরে রেজাল্ট জেনে গেছে লোকজন, তুই গল্প বলতে আসছিস, তুই আমারে যেভাবে বললি তোর কি মনে হয় পাঠক আমার চেয়ে মূর্খ? আমি উৎপল শুভ্র যদি তোর কাছ থেকে এটা শুনে বুঝি, পাঠকও এটাই বুঝতে চায়, পাঠকও এইটাই চায়। জাস্ট ওই বন্ধু হিসাবে, ভাই হিসাবে, বস হিসাবে ট্রিট কর পাঠকরে দুর্বল ভাবার কোনো কারণ নেই। মানে পাঠকও গল্পই শুনতে চায়। এই জিনিসটা মানে ওই যে অফেয়ার তোমরা যেটা বলতেছিলা যে আমি তো ইনফিনিটি কমপ্লেক্সে বরং ভুগি যে আমি টেকনিক বুঝি না, করি না, শুধু গল্পই করে যাই আর কি। মানে তো গল্পের মাধ্যমেও হচ্ছে গিয়ে মানুষকে ওই মেসেজটা পৌঁছানো যায়। যেমন হচ্ছে গিয়ে ধরেন এই আবাহনী মুরাস ইউনাইটেডের ম্যাচের আগে ওর একটা 12-15 মিনিটের একটা ডকুমেন্টারি ছিল, ওখানে ধরেন হচ্ছে গিয়ে ও কিন্তু খুব ট্যাকটিক্যাল কোনো কিছুই আলোচনা করে নাই। ওকে, জাস্ট হচ্ছে ওই আবাহনীর হিস্ট্রিটা, এই ন্যাশনাল স্টেডিয়ামে আবাহনীর আগের সময়গুলো জাস্ট হচ্ছে গিয়ে ওই মানে মেমোরিটা হচ্ছে আবার রিকল করানো। মানে এইভাবেও কিন্তু আপনার ম্যাচের প্রিভিউ করা যায়, এইভাবেও হচ্ছে গিয়ে টিম প্রিভিউ করা যায়। তো ওই জিনিসটা আর কি আমাদের মধ্যে হয়ে থাকে। আর ওই টেকনিক্যাল বিষয় যদি একটু বলি, যে টেকনিক্যাল ব্যাপার স্যাপার তো দরকার আছে। আমি আসলে স্পোর্টসটাকে দেখি, স্পোর্টস যদি একটা টোটাল ইন্ডাস্ট্রি হয়, মানে স্পোর্টস রাইটিং, স্পোর্টস রিপোর্টিং সব কিছু মিলায় যদি আমরা অ্যাজ আ হোল চিন্তা করি, ওটার ভেতরে তো কেউ করবে যে কোন বোর্ড কি দুর্নীতি করছে, তাই না, বিসিবির দুর্নীতি কি, বাফুফের দুর্নীতি কি, এইসব একটা সেকশন। এটার ভেতরে আরেকটা সেকশন হইতে পারে বা হয়ও যে সাকিবের ওয়াইফ আসলে তার সঙ্গে সম্পর্ক কেন, জামাল ভুঁইয়ার বাচ্চা কয়জন, ঠিক আছে, বা কি এই ব্যাপার সম্পর্কে না আগ্রহ আছে না, যে আচ্ছা হামজা চৌধুরীর স্ত্রী কি আসলে ইউকের লোক নাকি বাংলাদেশি, পরিচয়টা আসলে কি করে হয়েছিল, এইটা আরেকটা ধারা হতে পারে। এটার ভেতরে আরেকটা ধারা হতে পারে যে জামাল ভুঁইয়া বললেন যে আমি আসলে নিয়মিত খেলতে পারছি না, আমার ভালো লাগতেছে না, তো এইটা কি আসলে কি কোচের এগেইনস্টে কিছু বললো, এই যে এইটা আরেকটা সেকশন হইতে পারে। যে এর ভেতরে আরেকটা সেকশন হতে পারে যে খুব সাহিত্য, একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে, সেই ম্যাচটাকে আমাদের মননে ঢুকায় দেওয়ার জন্যে বা একেবারে মানে স্মৃতিতে মনে হয় যে গেঁথে দেওয়ার জন্য একটা ভালো রাইটিংয়ের প্রয়োজন হয় একটা দিনের ঘটনা। লেটস সে যে বাংলাদেশ উইমেন্স টিম যেবার সাফ জিতে বাংলাদেশে আসলো, ওই সারাদিনের যে ঘটনা প্রবাহ, 22 সালের যেদিন প্রথম বাসে করে আসলো, ওই সারাদিনের ঘটনা প্রবাহ তো আপনি একটা রিটেন ফর্মে যখন একটা ফিচার লিখতেছেন, ওখান থেকে ওইটার স্থায়িত্ব চিরকালীন, তাই না? কিন্তু ওইটার সঙ্গে বাকি ঘটনা, যেমন অনেকে হয়তো ভুলে গেছেন যে এটা তারপরে ঋতুপর্ণা বিপদে পড়তে পারতেন, তাই না, ওটা কিন্তু খবর, কিন্তু ওটা কিন্তু ভুলে গেছেন লোকে, কিন্তু ওই দিনের কথা লোকে মনে আছে, কারণ ওই দিন একটা ফিচার হয়তো খুব মানুষের গেঁথে আছে মনে। এইরকম যেমন সাবসেকশন আছে স্পোর্টসের, এইটার একটা সাবসেকশন হচ্ছে যে টেকনিক্যাল ব্যাপার স্যাপার, যে এই ফরমেশনটা আসলে কি, ফরমেশনটাকে এখন আপনি ওই গল্পের ভেতরে ঢুকাই দিতে পারেন। এটা এখন এত সহজলভ্য হয়ে গেছে, আমার তো মনে পড়ে না যে আমি ছোটবেলায় কোনো ফুটবলের ম্যাচ রিপোর্ট পড়তে গিয়ে একটা টিমের ফরমেশন পড়েছি বলে আমার মনে পড়ে না, আপনি আরো ভালো বলতে পারবেন। কিন্তু এটা রিসেন্ট টাইমসে আমি গত 5 বছরে যতগুলো বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা হয়েছে, আপনি প্রায় প্রতিটা রিপোর্টে খুঁজে পাবেন যে বাংলাদেশের স্টার্টিং ফরমেশন এইটা ছিল। তার মানে ওইটা কালের বিবর্তনে কিছু জিনিস পরিবর্তন হয়েছে, ওটা একেবারে সহজলভ্য একটা ব্যাপার এবং এটাকে এখন একটা বেসিক হিসেবে ধরা হয়। কিন্তু হাইলি টেকনিক্যাল ব্যাপার যেগুলো, যে রাকিব কেন রাইট ব্যাক খেলানো হইলো যখন বাংলাদেশ একে সমতায় ফিরল, এইটা আপনি বলতে পারেন, কিন্তু এইটার ব্যাখ্যা করার জন্য আমাদের দৃষ্টিতে এটার একটা কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন। আমরা যেটা বলছি সেটা সাংবাদিকের দৃষ্টি থেকে বলছি, কিন্তু আপনি গার্ডিয়ানে দেখবেন যে ফিলিপ লামের কাছ থেকে তার একটা কলাম নেয়, ওটা নেয় এই কারণে যে যাতে ওরা যে পুরো কাজটা করছে ওইটার জাস্টিফিকেশনের জন্য ওরা একটা এক্সপার্ট অপিনিয়ন নিচ্ছে। আমাদের এইখানে এই টেকনিক্যাল ব্যাপারগুলোতে যত তাড়াতাড়ি আমরা আমাদের এক্স ক্রিকেটার, এক্স ফুটবলার, ওনাদেরকে ইনভলভ করতে, কোচেস তাদেরকে ইনভলভ করতে পারবো, তত আমাদের এই স্পোর্টস ইন্ডাস্ট্রির এইটার মানটা সামগ্রিকভাবে উন্নতি হওয়ার জায়গা আছে। কিন্তু সবাইকে যে মানে টেকনিক্যাল বিষয় নিয়ে লিখতে হবে, সেটা না হলে সে ক্রীড়া সাংবাদিক না, এইটা আমি আসলে বিশ্বাস করি। এই জায়গাটায় আমার মনে পড়ে এই ঠিক যে ম্যাচটার কথা বললা আর কি, কথা চলে আসলো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটা, তোমরা দুজন ধারাভাষ্য দিচ্ছ, কাকে কানেক্ট করছিলে এটা আমি রিকল করতে পারি। শরীফুল হক গ্রাউন্ড থেকে শরীফুল হক না, একজন এক্স ফুটবলার সম্ভবত,
মিন্টু ভাই এবং এমিলি ভাই। আচ্ছা, এমিলির কণ্ঠ না, তাহলে মিন্টু ভাইয়ের কণ্ঠ। উনি বেশ ভালো বলতেছিলেন, মানে আমার বরং দু একবার এরকম মনে হচ্ছিল যে ওরা দুজন তো ভালো বোঝে, ওরা কেন ওদের কাছে জানতে চাচ্ছে এটা। তো এই জায়গাটা মানে তার মানে এক্সপার্টের এক্স খেলোয়াড় এক্সপার্টের না, দেখুন যে মাঠে খেলেছে তার হয়তো জ্ঞানটা বিতরণ করার অনেক রকম পদ্ধতি থাকতে পারে, যেটা হয়তো সাধারণ লোককে অনেক সময় বুঝবেন না। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে তাদের বার্তাটাকে এমন একভাবে ন্যারেট করা বা এক্সপার্ট অপিনিয়নটাকে এমনভাবে ন্যারেট করা যেটা আসলে সাধারণ লোকের বোধগম্য হয়, মানে ব্রিজের কাজটা করা। জ্ঞানী সমাজ, বুদ্ধিজীবী সমাজ, দর্শক, মাঝখানের ব্রিজ হচ্ছে সাংবাদিক। জিনিসটাকে একেবারে মানে এটা আমি একটা প্রসেসের মতো করে দেখি, ইনপুট আউটপুটের মাঝখানে যে ইঞ্জিনিয়ারিংটা চলে, ওইটা আমার মনে হয় যে ক্রীড়া সাংবাদিক, মানে আমার কাছে এই ব্যাপারটা। দাদা এই জায়গায় একটা জিনিস আসলে বলা উচিত, আমরা কিন্তু জার্নালিস্ট, আমরা কমেন্টেটর, মানে করতে করতে আপনার হয়তো হয়ে গেছে, যদিও নিজেদেরকে আসলে ওই কমেন্টেটর হিসেবে আমরা মনেও করি না, কিন্তু অ্যানালিস্ট কিন্তু আমরা না। মানে এইটা কিন্তু আসলে মেইন একটা পয়েন্ট। অ্যানালাইসিস হয়তো আপনার কিছু কিছু ক্ষেত্রে হয়তো ম্যাচের বিভিন্ন সিচুয়েশন আমরা বলতে পারি, কিন্তু ও যেটা বলছিল যে একজন এক্সপার্টের মতো করে, ওইটা কিন্তু আমাদের এক্সপার্টাইজের জায়গা না। ঠিক ঠিক, হয়তো আমরা করতে করতে হয়তো সেটা পড়তে পড়তে বা দেখতে দেখতে হয়তো বেসিক কোনো কিছু টাচ আমরা দিতে পারি। যে ওই যে সেম এক্সাম্পলটা, রাকিব তো রাইট ব্যাক না, তাকে হচ্ছে গিয়ে যখন চেঞ্জ করা হলো, সে রাইট উইং দিয়ে খেলাটা শুরু করছিল, বাংলাদেশ তখন গোলে পিছিয়ে আছে, ও কেন রাইট ব্যাকে নামবে? একদম একদম, মানে হয়তো আমরা এই জিনিসগুলো আমরা আলোচনা করতে পারি, কিন্তু এটার এত ডিপে যাওয়ার মতো মনে হয় আসলে ওই কারণে আমাদের সব সময় এটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিসটাই দেখবেন যে এরকম যিনি কমেন্ট্রি করছেন উনি দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই এক্স ফুটবলার নন। পিটার ড্রুরির কথা বলছি, এক্স ফুটবলার না, তো উনি মূলত ধারা বিবরণী দিচ্ছেন, উনার সঙ্গে তিনি ওই ঘটনাটার বিশ্লেষণ করতেছেন উনার মতো করে, মানে উনি কোশ্চেন রেজ করতেছেন পিটার ডুরি, আর এক্সপার্ট হচ্ছে ওটার ঘটনাটার ব্যাখ্যাটা দিচ্ছে। এখন যিনি ধারা বিবরণী করতেছেন তার পক্ষে ওই মাঠে প্রতি মুহূর্তে 11-22 জন ফুটবলারের 22 রকম রোটেশন হচ্ছে তো সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। এইটা একজন কোচও যদি ধারা বিবরণী দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন, এটা প্রায় অসম্ভব, সে যদি খুব অতিমানবীয় ব্রেইনের অধিকারী না হয়ে থাকেন। কিন্তু যিনি ওই লিড না হয়ে কালার কমেন্ট্রিতে, তার কাজ, যার কাজটা বিশ্লেষণ করা, উনি কিন্তু মোস্টলি চুপই থাকেন। পিটার ড্রুরি যদি একটা ম্যাচের 70% টাইম কথা বলেন, জিম বেগলিন বলেন 30%, ওই 30% বাকি 70% টাইম উনি তো দেখেন, উনি দেখে ওই ঘটনাটার বিশ্লেষণ করেন, বা পাশ থেকে যে শব্দটা আসছে ওইটাকে একটু বিশেষায়িত করেন বা যাই করেন। তো ওই প্রসেসটাই আমরা আসলে ফলো করতে চাই। তো যখন আমরা দুজন একসাথে থাকি তখন আমরা আমাদের মতো করেই বিশ্লেষণগুলো দাঁড় করাই, আর যখন আমরা সাথে আমাদের এক্সপার্ট পাচ্ছি আমরা বিশ্লেষণের জন্য তার কাছ থেকে সাহায্যটুকু চাই। তোমরা দুজনে যখন করো তখন কি এটা রোল ভাগ করে নাও, যে আজকে আমি একটু এক্সপার্টাইজ কথা বলবো, তুমি একটু বেশি ধারাভাষ্য দিবা, এরকম কি ভাগ করে নাও? এটা একটা অপেশাদার কাজ হয়ে যায় আর কি, আমাদের মনে ভাবা দরকার। এইটা ধরেন আপনার কখনো হয়ে ওঠে না, বাট ওই যে ধরেন আমরা জানি যে ও এখানে থেমেছে, ফাইন, এই পজটা নিয়ে হচ্ছে গিয়ে কখনো কখনো আমি, কখনো কখনো ও এর পরের সিকোয়েন্স থেকে আসলে ধরা শুরু করে, বাট ওই লিড কালারটা আসলে আমরা কখনো এটা মেইনটেইন করা উচিত মনে হয়, মানে ফলো করা কখনো হয় না। এখন তোমরা ও মানে স্টাইল বদলায় না, তোমরা তোমাদের পপুলারিটি নিয়ে শেষ দিকে বলবো, তোমাদের এই স্টাইল অলরেডি ব্যাপক পপুলার হয়ে গেছে। না, সেটা আসলে বলার উপায় নাই, সেটা হ্যাঁ অবশ্য চেঞ্জও হইতে পারে, সবকিছুই পরিবর্তনশীল। আমি একটু তোমাদের পার্সোনাল গল্প আমি কম বেশি আর কি একটু জানি। নাবিলের সঙ্গে যেমন আমার গল্পটা খুব, মানে আমার আর তোমার গল্প কয়েকটা বছরের ব্যবধান, কিন্তু গল্পটা খুব কাছাকাছি। তুমি হচ্ছে যমুনা টিভির সেন্ট্রাল ডেস্কে কাজ করতাম, আমি প্রথম আলোর ফিচারে কাজ করতাম, সব পাতায় লিখে বেড়াতাম। হঠাৎ করে 2006 বিশ্বকাপের আগে ওই সময় নোমান হচ্ছে দেখতো স্টেডিয়াম বলে একটা পাতা বেরোতো, তোমাদেরকে মনে আছে? অবশ্যই, বিরাট ফ্যান আমি স্টেডিয়ামের। আর ওই স্টেডিয়াম পাতায় হচ্ছে একটা বিশেষ ফিচার হতো, এটা সাধারণত ক্রিকেট ফুটবলের বাইরে, ওই একদম লাইফস্টাইল। আমার যেমন ওইখানে লিখছিলাম এই কালের ষষ্ঠীচরণেরা, মানে যারা বাংলাদেশে ভারোত্তোলন করে তাদের নিয়ে ওই রকম সব ফিচার করতাম। তো হুট করে 2006 বিশ্বকাপের আগে সুব্রতা গেল কভার করতে জার্মানিতে, যাওয়ার আগে সুব্রতা বলল যে তুই আর রাজীব হাসান এখন আবুল খায়ের গ্রুপে আছে ডিজিটালে, তো তোরা দুজন এখানে
পার্ট টাইম শুরু, মানে এই বিশ্বকাপের সময়টা, এটা তো প্র্যাকটিস সব জায়গায়, ওই সময় একটু বাড়তি ফোর্স লাগে। আমার ওখান থেকে স্পোর্টস শুরু, তোমারও যমুনা টিভিতে গল্পটা বোধহয় একই রকম, তাই না? জি, আমার গল্পটাও আসলে সেম। তখন আমি ওই সেন্ট্রাল ডেস্কেই ছিলাম। 2014 ওয়ার্ল্ড কাপ তখন কভার করতে গেলেন আহমেদ রাকিব ভাই, হ্যাঁ হ্যাঁ, যিনি এখন আমাদের সাথে টি স্পোর্টসে আসলে আছেন। তো রাকিব ভাই, আমি আর রাকিব ভাই একই ইউনিভার্সিটির ছিলাম। ওকে, তো তখন হচ্ছে, যদিও আমি রাকিব ভাইকে ওই ক্লাস করা বা ওই হিসেবে আমি চিনি না, যমুনা টেলিভিশনে ঢোকার পর হচ্ছে গিয়ে আমি জানতে পারি উনিও সেম ইউনিভার্সিটি। তো দেখা যেত আপনার আমার এই সেন্ট্রাল ডেস্কের কাজের বাইরে আমি সেন্ট্রাল ডেস্কে আসলে ঢুকতে চাই নাই। মানে আমার মেইন টার্গেটই ছিল আমি সাংবাদিকতা পড়ছি, আমি হচ্ছে স্পোর্টস রিপোর্টারই হব, এই কারণেই আমার সাংবাদিকতা পড়া। তখন হচ্ছে ওই যে দেখা যেত যে কাজ করছি বা হচ্ছে ওনাদের পাশে যে দাঁড়িয়ে থাকছি, তখন দেখতেছি। তো ওই মোমেন্টে রাকিব ভাই যখন ওয়ার্ল্ড কাপে গেল, ওয়ার্ল্ড কাপের সময় তো টেলিভিশন মিডিয়াগুলোতে আপনার মানে প্রচুর শো হয়, প্রচুর একটা মানে ফেস্টিভ্যালের মতো একটা উপলক্ষ হয়ে যায়, তখন তাদের বাড়তি লোকেরও দরকার সব পড়ে। মিডিয়াতে লাগে, প্রিন্টেও লাগে। ওই যে আপনি বলছিলেন যে প্রথম আলোতেও ওই জিনিসটা হয়েছে। তো তখন হচ্ছে রাকিব ভাই একদিন বলতেছে যে স্পোর্টসের টাইমটা এখানে কাজ করবি কিনা দেখ, এরপর দেখা যাক পরে কি করতে পারি। তো আমি খুব আগ্রহ নিয়ে কাজ শুরু করলাম। ওই 2014 ওয়ার্ল্ড কাপের ওই তখন থেকে আসলে আমার স্পোর্টসের সাথে কাজ করা শুরু। এরপর আমি হেড অফ সিএনই যিনি ছিলেন তাকে, যে ওনাকে আমি বললাম যে আমি স্পোর্টসেই থাকতে চাই, আমি অন্য জায়গায় কাজ করবো না। রানা ভাই বললেন না তোরে নিব না? না, রানা ভাই তখন হচ্ছে অনেক চেষ্টা করেছিলেন, একটু সময় লেগেছে। রানা ভাইয়ের আসলে ক্রেডিটটা দিতে হবে, তখন উনি যমুনা টিভির স্পোর্টস এডিটর ছিলেন। তরুণদের জন্য খুব ভালো। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট আপনার ওই ওয়ার্ল্ড কাপের পরও আমার সেন্ট্রাল ডেস্কে আরও কয়েকদিন আমার থাকতে হয়েছে। এরপর আমি একবার চিন্তা করলাম যে না, রাকিব ভাই, রানা ভাই, অমিত ভাই, মানজুর ভাই, ওনারা তখন সবাই এক টিমেই আসলে ছিলেন। ওনারা টিমটা তো তারকা খচিত টিম, এক্স্যাক্টলি, মানে সব জায়গায়। ইনফ্যাক্ট ওই 8টার বুলেটিনটা মানে আমার কাছে মনে হচ্ছে তখনকার বাংলাদেশের যতগুলো টেলিভিশন মিডিয়ার নিউজ বুলেটিন বা স্পোর্টস বুলেটিন হতো, ওটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ছিল। তো প্রথমের দিকে আপনার ওই ওয়ার্ল্ড কাপের পরও রাকিব ভাই তখন ওয়ার্ল্ড কাপ থেকে ফেরত আসলেন। ফেরত আসার পর রাকিব ভাইও ট্রাই করলেন, রানা ভাইরা, বাট তখন হচ্ছে আপনার ওই অফিসের কিছু পলিসির কারণে ইন্টারচেঞ্জ সম্ভব না, এইসবের জন্য জিনিসটা আর কি ডিলে হচ্ছিল। পরে আপনার জাস্ট 1 বছর পরেই অন্য একটা টেলিভিশন চ্যানেলে আমার সুযোগ হয়ে যায়, ওকে, অ্যাজ এ স্পোর্টস রিপোর্টার। এবং সেটা ওই টিমেরই এক বড় ভাই হচ্ছে গিয়ে লাস্টে উনি মানে মেজাজ হারিয়ে বলছিলেন তুই ওইখানে চলে যা, ওইখানে যে কাজ কর, তোকে আমরা এখানে আবার নিয়ে আসবো। ওই রেজিগনেশন লেটারটা নিয়ে যখন আমি সিএনইর কাছে গিয়েছিলাম, তখন উনি বলছেন যে 7 দিন আমাকে শেষ সময় দাও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ওই আপনার এরপর থেকে যমুনা টেলিভিশনের 2015 লাস্টের দিকে, 2015 সালেরই, 2014 পর 15। হ্যাঁ, কিন্তু ওই সময় যমুনার যে সেট আপ, জি, তুমি তো চাইলে তখন ক্রিকেট মাঠে যেত, তো রাকিব সবচেয়ে বেশি যেত, তারপরে মঞ্জুর ভাইও কম বেশি যেতেন। মঞ্জুর ভাই খুব রেগুলার না, মঞ্জুর ভাই মূলত অফিসে মাঠে দু জায়গায় সমান সময় দিতেন। ফলে তুমি তো চাইলে ক্রিকেটে চলে যেতে পারতা। ফুটবল তো একটু নেগলেক্টেড সবসময় আমাদের মিডিয়াতে, আর ওই কয়েক বছর আগে পর্যন্ত, মানে 2014-15। ওই টাইমটাতে তো হচ্ছে গিয়ে আপনার আরো হচ্ছে গিয়ে ফুটবলের ক্রেজ আস্তে আস্তে কমার দিকে কিন্তু চলে এসেছিল। তো ওইটা যেটা হয়েছিল, মানজুর ভাই রাকিব ভাইয়ের সাথে তখন আপনার অমিত ভাই ক্রিকেটে যেতেন, অমিত যেত, সালাউদ্দিন ভাই ছিলেন তিনি যেতেন, হাসিনুর ভাই ছিলেন তিনি যেতেন। হ্যাঁ, সালাউদ্দিন ভাই, হাসিনুর ভাই চলে গেছে, তাই না? সালাউদ্দিন ভাইয়ের সাথে আসলে আমার অনেকদিন ধরে কোনো যোগাযোগ নেই। ও আমার চিটাং একটা ট্যুরের রুমমেট ছিল। আচ্ছা, খুব ভালো ছেলে। তো তখন আমার রানা ভাই হচ্ছে গিয়ে হঠাৎ করে একদিন আমাকে বললেন যে ডেস্কে তো কাজ করতেছিস, এখন হচ্ছে রানা ভাই ডিরেক্টলি তুই করেই আসলে বলেন, রানা ভাই সবারই তুই বলে, বলতেছেন তুইটা সবচেয়ে ভালো শব্দ, তার সবচেয়ে সবল। হ্যাঁ, কখনো ধরনের যে তুমি বললে তখন মনে হতো কি রে কোনো পাপ কাজ করলাম না, খবর আছে কিসের জন্য এত সম্মান দিয়ে উনি ইয়ে করতেছেন। তো তখন হচ্ছে রানা ভাই বললেন যে তোকে ফুটবল পাড়ায় তুই যাওয়া শুরু কর। হ্যাঁ, ক্রিকেটে যাবি না ফুটবলে যাবি? আমি বলছি যেখানে। তখন আপনার আমার হচ্ছে কোনো বাছ বিচার ছিল না এমন। আমি আপনার ধরেন হয়তো রিসেন্ট টাইমসে ক্রিকেটের এত খোঁজ খবর রাখা হয় না, যেটা সত্যি কথা বললাম, বাট একটা সময় পর্যন্ত আমি প্রচুর ক্রিকেট ম্যাচ দেখতাম, ক্রিকেটের সব কিছু। ইনফ্যাক্ট আপনার আমার ছোটবেলায় আমার ডায়েরিতে ক্রিকেটের সব প্লেয়ারদের নাম লেখা থাকতো। আচ্ছা, ধরেন ওইটা হচ্ছে যে যখন ডাক পাচ্ছে তার নাম লেখা থাকতো। ইনফ্যাক্ট আপনার আমার বইয়ের ওপর ছোটবেলা হচ্ছে অনেক স্টিকার লাগাতো, আমি পেপার থেকে কেটে কেটে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেটারদের ছবি আমার সেখানে আছে। মানে আমি এত ফ্যানাটিক ছিলাম ক্রিকেট ফুটবল দুইটারই। তো এরপর হচ্ছে আপনার রানা ভাই বললো যে ফুটবলে যাওয়া শুরু কর, তোকে ওই অঞ্চলে, যেটা আমি আরেকবার একটা পডকাস্টও বলেছিলাম, ওনার লাইনটা ছিল এমন, তোকে ওই অঞ্চলে ফিট করি। হ্যাঁ হ্যাঁ। তো পরে হচ্ছে আপনার বললাম ওকে, ওইখান থেকেই আসলে ফুটবলের সাথে ইয়ে করা শুরু। এরপর আর তো হয়ে গেল ফুটবলে। মানে আমি তোমার ব্যাপারটা যেটা একটু সেটা হচ্ছে 2014-15, জি, এই টাইমটায় আমাদের এখানে একটা ধারণা ছিল যে
পুরো হাউজে যারা সবচেয়ে খারাপ সাংবাদিক তারা স্পোর্টস করে, এই খারাপ সাংবাদিকদের মধ্যে যারা খারাপ তারা হচ্ছে ফুটবল করে। ফলে ফুটবলে কেউ যেতেই চাইতো না। কোয়ালিটি লোকরা, বাবলাদা, মাসুদ ভাইয়ের মতো দু একজন প্রচণ্ড পেশানওয়ালা লোক ছাড়া ফুটবলে যেতে চাইতো না। গেলে যদি মান সম্মান যায়, যদি লোকে আমারও খারাপ ভাবে, মানে দুর্বল ভাবে। তো তুমি এইটা মাথায় কাজ করে না যে ক্রিকেটে গেলে গ্ল্যামার বেশি, সাকিব দেখবো, তামিম দেখবো, সচিন দেখবো? না, এইটা ধরেন কাজ করে নাই কেন? তখন ধরেন সাকিব, তামিম, সচিনরাও যেমন তারকা, আমার কাছে তখন জামাল ভুঁইয়াও তারকা। কারণ আমি বাংলাদেশের মানে সাংবাদিকতা করার আগ থেকে আমি ধরেন বাংলাদেশ ফুটবল, ন্যাশনাল ফুটবল টিমের ম্যাচ আমি দেখতে মাঠে যাই। আমি ক্লাব ফুটবলের খুব বেশি হয়তো দেখা হয়নি, তারপর হচ্ছে রেগুলার আপনার খোঁজ খবর রাখতাম, মাঠে যেতাম। সুতরাং আমার কাছে সাকিব যখন যেটা ছিলেন, আমার কাছে জামালও আসলে ওই ক্যাটাগরিতে ছিলেন। মামুনুল, মানে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ফাইন, আমি মামুনুলের ম্যাচ কভার করব, মামুনুলকে নিয়ে আমি কথা বলবো, এইটাও আমার কাছে ধরেন তখন ওই সাকিব সমপর্যায়ে ছিল। বাহ বাহ বাহ, গ্রেট। আমি রিফাতের কাছে একটু জিজ্ঞেস করি, তোমার গল্পটা তো একেবারে ডিফারেন্ট। আমি যতদূর বুঝি যে তুমি ক্রিকেট মনে পারলে ক্রিকেট ফলোয়ার না বললে পারলে আমি যে ক্রিকেট খেলা জীবনে কখনো দেখি নাই ঘটনাটা তা তো না। আমি খেলাই দেখছি জীবনে। ওকে, আমি জীবনে যে পয়েন্টে এসে বুঝছি যে আমি জীবনে আসলে কোনো কাজই করিনি, আমি খেলাই দেখছি। সেই সময় আই ডিসাইডেড যে ঠিক আছে, যে এই খেলা নিয়ে আমার থাকা উচিত, বা থাকতে পারলে হয়তো একটু লাভটা হইলেও হইতে পারে আর কি, খেয়ে পরে বাঁচলেও বাঁচতে পারে যদি আল্লাহর রহমত দেয়। তো আমি একটা সময় সব খেলা দেখতাম, সব মানে সব। আমার সারা দিনের চাহিদাই হচ্ছে যে সকালে উঠে পত্রিকার উল্টায় খেলার পাতা পড়া, আরেকটু বড় হওয়ার পরে দুটো পত্রিকা পড়া, সারাদিন টেলিভিশনে খেলার খবরের জন্য অপেক্ষা করা, টেলিভিশনে যতটুকু খেলা দেখা যায় ততটুকু গেলা, এবং যত পদের খেলা আছে, যত রকমের খেলা আছে যেটা আমার সময়ের সাথে যাচ্ছে, আমি সবই আসলে মানে টেনিস সবই দেখতাম। পৃথিবীতে খেলা বলে আসলে যা হয়, আমি গলফ কিছুই বুঝি না, এখনো বুঝি না। গলফের মাঠ দেখতাম, গলফ খেলতে যে টাইগার উডসের জুতাটা, সে যে নাইকির যে জুতাটা পরে আছে, ওটার দিকেই তাকায় থাকতাম। আমি একটা সময় পর্যন্ত এইটা জানতাম, আমি যে খেলাগুলো ফলো করতাম, কে আসলে কোন কালারের বুট পরে, কার মোজা আসলে হাঁটু পর্যন্ত থাকে, কারটা হাঁটুর উপরে থাকে, কোন মাঠে আমরা গাছের ডিজাইন দেখি না, যে এরকম চারকোনা বক্স করা ফুটবল মাঠে হয়, ক্রিকেট মাঠেও থাকে, কোন মাসে কিউরেটর আসলে কোন ডিজাইন করে, এগুলো আমার মোটামুটি সব মুখস্থ। মানে এই মাত্রায় খেলার প্রতি নেশা আমার ছিল আসলে ওই সময়। সব খেলা, যে কোনো খেলা, তার ভেতরে ফুটবলটা মনে হইতো যে এইটা আমার নিজের, মানে ফুটবলটা আমি খেলতেও ভালোবাসতাম, ফুটবলটা দেখতেও ভালোবাসতাম। আর ক্রিকেটের প্রতি আমার একটু অনাগ্রহ ছিল, যে আমি ক্রিকেট, ওই পেসবল, ছোটোবেলায় যখন ক্রিকেট খেলতাম, পেসবলকে করতে আসলাম, মানে ভয় পাইতাম। আমার একবার চোখে বল লাগছিলাম, আমি খুবই ছোটো, চোখে তো বল লাগার পরে তারা দেখছিলাম চোখে। আচ্ছা, হ্যাঁ। তো এই ক্রিকেট খেলার এবং বড়দের সাথে খেলার একটা সমস্যা ছিল, বড়দের সাথে খেলতাম তো আমার ব্যাটিং থাকতো লাস্টে স্বাভাবিকভাবে, আজান দিতই। আমার আল্লাহর কাছে ওই সময় একটাই চাওয়া ছিল যে আজকে যেন আমি ব্যাটিং করার কিছুক্ষণ পরে আজানটা দেয়, আমি আউট হয়ে যাবো তাড়াতাড়ি, তো ব্যাটিংয়ে অন্তত পক্ষে নামি। তো ব্যাটিং আমার কপালে জুটতো না, আর ফিল্ডিং জুটতো হইতেছে, মানে তোমার ব্যাটিং অর্ডার আসার আগেই আজান দিয়ে দিত, না খেলাই শেষ হয়ে যেত, দরকারই হতো। তখন তো আপনার মাগরিবের আজান পড়লেই সন্ধ্যার সময় সবার বাসায় যাওয়ার, আর আমার ধরেন ফিল্ডিং পড়তো ওই মাথায়, লেগ সাইডে মাথায়, যে মাথায় ধরেন যে তার মাঝখানে আরো 3-4টা পিচ গেছে। আচ্ছা, তো ওই বল, তুমি যে ওই খেলার পার্ট, এটাই বোঝা যেত না, আমি বুঝতাম না। এবং কথা হইতেছে, বল যদি একটু ডানে বায়ে যায়, ওখানে একটা ড্রেন ছিল, তো ড্রেন থেকে বল তোলা এর মতো বিপদ মানে আমি আমার মানে কমই আসলে পাইছি। তো ওই ড্রেন থেকে বল, এই যে খেলার প্রতি, এই ক্রিকেট খেলার প্রতি প্রচন্ড অনাগ্রহ তৈরি হইলো। তোমার যুক্তি শুনে আমার মনে হচ্ছে এই পরিস্থিতিতে পড়লে আমিও হবে, তাই না? তারপরে কিন্তু ফুটবলটা আবার যখন আসলো, ওই বড়দের সাথেই ফুটবল খেলে আবার মানে কাটায় কুটায় চলে যাওয়া যায়। ফুটবলের বুঝলাম যে না, ফুটবলটা আমার দিক দিয়ে হয়। ফুটবলে তো আর এরকম নেই, ফুটবল আপনি যতক্ষণ আসেন আপনি তো আসেন, আপনার কাজ আছে। ফুটবল আসলে 11 জনেই 7 জনেরই রোল, যে কয়জন খেলেন আপনার তো ভূমিকা আছে, কিন্তু কখনো গোলকিপার হয়ে দাঁড়াইতে হয় না, ওটা আবার আরেকটা অসম্মানের মতো মনে হয়। বিরাট অপমান ছিল গোলকিপার হইতাম না, এটাও যেমন একটা সম্মানের, এবং খেলতামও ভালো, ফুটবলটা একটু বুঝতাম বলে হয়তো ইয়াও করতে পারতাম। তো তাতে ফুটবলের মানে ক্রিকেট ভালোবাসার কোনো কারণই আসলে আমি পাই নাই। এবং আরেকটু বড় হওয়ার পরে যখন
আমি প্রচুর ক্রিকেট খেলা দেখছি, মানে ওই আমার এক বন্ধু ছিল সাইফুল্লাহ, এখনো আছে বন্ধু, সাইফুল্লাহ বিন আনোয়ার, খুবই ভালো বন্ধু, আর আমার খুব পছন্দের ছোট ভাই। তো ও আমার ক্রীড়া সাংবাদিকতা শুরু করার যে লিঙ্কটার দরকার ছিল ওটা সাইফুল্লাহ বিন আনোয়ার। আচ্ছা, তুমি পডকাস্টে সাইফুল্লাহর কথা বলতেছো? সাইফুল্লাহর কথা বলতেছিলাম, এক্স্যাক্টলি। আচ্ছা। তো সাইফুল্লাহ আর আমি পাশাপাশি ডিপার্টমেন্টের বন্ধু। তো ওখান থেকে সাইফুল্লাহ কোনো এক কারণে আমাকে ফেসবুকে অ্যাড করছিল। তার কাছে মনে হচ্ছে এই ছেলে খালি ফুটবল নিয়েই লেখে, ফেসবুকে আর কিছু নাই, এবং আসলেই কোনো কালে থাকতো না। আর সাইফুল্লাহরে দেখতাম সে ক্রিকেট নিয়েই লেখে, তার আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। ও এত সুন্দর ক্রিকেট বোঝে। এবং তারপরে একদিন ওই ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু কখনো দেখা হয় না, সাক্ষাৎ কিছুই হয় না। পরে গিয়ে একদিন যখন দেখা হয়েছে তখন বুঝলাম যে ও ক্রিকেটটাকেই খুব ফলো করে, এবং ওর সাথে থাকতে থাকতে বুঝলাম যে আমি আসলে যতদিন নিজেরে বুঝ দিতাম যে আমি মনে হয় ক্রিকেট খেলাটা কিছু হইলেও বুঝি, আমি আসলে কিছুই বুঝি না। সাইফুল্লাহর সঙ্গে থাকলে এটা আমার এটা আমি আসলে কিছুই বুঝি না, এবং ক্রিকেট খেলার যে ব্যাপ্তি ওটা একটা আলাদা ক্যালকুলাস আসলে। তবে সাইফুল্লাহরে দিয়ে তোমার এই হতাশায় ভোগা উচিত না, কারণ ওর সঙ্গে থাকলে অনেক বড় বড় পণ্ডিতেরও এই ইনফিরিয়রিটি কমপ্লেক্স শুরু হবে যে ভাই আমি তো ক্রিকেটে কিছু বুঝি না। এই জন্য আমি ওরে বলি তুই আমার সামনে কোনো সিরিয়াস আলোচনা করবি না। এবং আরেকটা ব্যাপার ছিল যে আমার কাছে সবসময় মনে হয়েছে, এখনও কিছু জায়গায় মনে হয় যে বাংলাদেশে মানে ফুটবল আসলে যে লেভেলের খেলা, এইটা বাংলাদেশের মানে ফেডারেশন তো দায়িত্বটা নিতে পারে না, এই ক্লাবগুলো দায়িত্ব নিতে পারে না, সেটা তো একটা প্রভাব আছেই। একই সঙ্গে বাংলাদেশের মিডিয়াগুলা আমার কাছে মনে হয় যে ফুটবলটাকে অনেক দিন নেগলেক্ট করে গেছে, কোনো কারণ ছাড়াই নেগলেক্ট। না, এইটাতে আমি আসলে একমত না। কারণটা কেন আমি বলি, ধরেন হচ্ছে ওই যে আমি আমার লাইভ এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি, কোনো খেলা নাই, কোনো কিছু নাই ধরেন, তারপরও বাংলাদেশের এই যে মাসুদ ভাইদের কথা আপনি বললেন, বাবলা দাদের কথা বললেন, আনন্দ ভাই, আরো যারা তানজিম ভাই, সামন ভাই, সবাইকে হচ্ছে ওই শুরু থেকে আমরা দেখতেছি যে মাঠে কোনো খেলা নেই, বাংলাদেশের ফুটবল নির্বাসনে মাঝখানে যে সময়টা গেল, উনারা প্রত্যেকদিন মাঠে যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, একটা না একটা আসলে নিউজ করতেছেন। না, নিউজ তো নিয়মিতই হচ্ছে। আমার কোশ্চেন সবসময় আসলে নেগেটিভ নিউজও কিন্তু না। আমার কোশ্চেন হচ্ছে নিউজের ট্রিটমেন্টটা কি হচ্ছে। আমার এটা নিয়ে আমিও রিফাতের সঙ্গে এই জায়গাটা, আমার ধরো বাবলাদার মতো যারা, বাবলাদা, মাসুদ ভাই বা আমার বন্ধু তানজিম, ওরা যারা নিবেদিত প্রাণ, এইটা তো ধরো তোমরা পমেল ভাইকে দেখো নাই, বা রাহান ভাইকে হয়তো সেভাবে পাইছো কিনা মাঠে, ওনাদের জেনারেশনও, বা আনোয়ার কাকা, ওনারা তো জীবনটাই দিয়ে দিল ইসের জন্য। আনোয়ার কাকা মাঝে অসুস্থ ছিল খুব, আনোয়ার কাকাটা পাইছি। তো এই যে মানুষগুলো, ফরহাদ ভাই ছিল, ফরহাদ ভাই আপনার মানে উনাকে দেখলাম একটু অবাক লাগে, মানে ধরেন থার্ড ডিভিশনেরও কি হচ্ছে, একদম পায়োনিয়ারও কি হচ্ছে, বাচ্চাদের কিছু সব খবর আসলে উনার কাছে থাকে, উনি মাঠে যান। আরেকটা স্বভাব জানো তো ফরহাদ ভাই, যে গাছ নিয়ে ঘুরে। আপনার নেপালে আমরা একটা ট্যুরে গিয়েছিলাম, তো হঠাৎ করে সকালবেলা দেখি ফরহাদ ভাই হেঁটে হেঁটে আসতেছেন, হাতে একটা ব্যাগ। ফরহাদ ভাই বলছেন যে অনেক কষ্ট করে একটা জায়গা থেকে তিনি গাছ ইয়ে করেছেন। এটা পরে নেপালের দূতাবাসে, এটা আপনার 2021 সালের ঘটনা, 20 বা 21-এর দিকে, ওই দূতাবাসে যে উনি গাছটা লাগিয়েছেন নেপালে বাংলাদেশের। ফরহাদ ভাই ছিল আমার এই যে ফিচার করার একটা বড় সোর্স। ফরহাদ ভাই আমাকে বলেই রাখতো যে তোমার যখনই মনে হবে যে ইয়াংকে কাউকে নিয়ে লিখতে চাও, কোনো এক্সেপশনাল কাহিনী চাও, আমাকে একটা ফোন দিয়ে আমি নিয়ে যাব। ফরহাদ ভাই যে আমাকে কত স্টোরির কাছে নিয়ে গেছে, যে এখানে চলো তোমার একটা স্টোরি দিব না। এই যে দেখো, এই কথাটা কি প্রুফ করে যে ফরহাদ ভাই সব জানতেছে, বা ফরহাদ ভাই শুধু না, একদম আমরা যাদের পাইছি, দিলু ভাই থেকে শুরু করে আনোয়ার কাকা, পমেল ভাইরে পাও নাই তোমরা, বা এই রায়হান ভাই থেকে শুরু করে একদম তানজিম পর্যন্ত, এদের ডেডিকেশন নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমি রিফাতের ওই জায়গাটাই একমত যে এরা যে কষ্টটা করছে, এই কষ্টটার ট্রিটমেন্ট তো হাউসগুলো দেয় নাই। হাউসগুলো একটা ধারণার মধ্যে রয়েছে, এটা মানে নীতি নির্ধারকরা আর কি, যে ফুটবল চলে না, ফুটবল দেখে না। আমার কাছে বলে, সরি ইন্টারভিউ, আমার কাছে এইটাও মনে হয় যে এই যে তানজিম ভাইরা, উনাদের যে বাবলাদা, উনাদের যে রিপোর্টিং, ওই পাড়ার যে রিপোর্টিং, আমার কাছে মনে হয় না যে ওই অর্থে আসলে স্পোর্টস রিপোর্টিং আপনি যদি চিন্তা করেন, মিরপুরের কথাও যদি আমি বলি, ওই লেভেলের রিপোর্টিং স্পোর্টস কম হয়। মানে
স্পোর্টসের যতগুলো ডাইমেনশন ওই পাড়ার আপনি খুঁজে পাবেন, ওই পাড়া এককেন্দ্রিক। এবং মানে আমি আসলে আমার সাংবাদিক কমিউনিটির মধ্যে বিভাজন করতে চাই না, এটা কিন্তু কোনোভাবে অন্যভাবে নিয়েন না, মানে আমি জাস্ট সেইং ব্যাপারটা হচ্ছে কি মিরপুরে এত হ্যাপেনিং এবং সব কিছু ওই যে আমাদের এখানে যারা ক্রাইমে কাজ করে তাদের একটা বড় সমস্যা হয় যে তাদের প্রেস নোট ভিত্তিক থাকতে হয়, কারণ 2 জন ক্রাইম রিপোর্টার, ওদের বাড়তি কিছু করার টাইম নেই। ক্রিকেটে এত হ্যাপেনিং এবং এত প্রাতিষ্ঠানিক স্টেটমেন্ট, ওইটার বাইরে গিয়ে নিজে যে কিছু করবে ওই বেশিরভাগ হাউসের ওই জনবল নাই, ফলে ক্রিকেটটা খুব মনোটনাস হয়ে গেছে জার্নালিজমের জায়গা থেকে। ফুটবলে ওই স্বাধীনতা অনেক বেশি, কারণ হ্যাপেনিং কম কিন্তু রিপোর্টার মোটামুটি আছে এবং কোয়ালিটি রিপোর্টার আছে। কিন্তু আমার আর্গুমেন্ট যেটা, যে ধরো এটা আমি ওই যে অফ ক্যামেরাও একটু বলার চেষ্টা করতেছিলাম, যে আমরা দেখছি যে বিশেষত মুন্না ভাইদের জেনারেশনটা যাওয়ার পরে একদম এই হামজারা আসার আগ পর্যন্ত একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে ফুটবল কেউ দেখে না। কিন্তু আমার এখানে আর্গুমেন্টটা ছিল যে আমরা কিসের সঙ্গে কিসের তুলনা করতেছি। আমি ক্রিকেটে ছোট করতেছি না, কিন্তু আমরা ক্রিকেটে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ করতেছি, বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া। এই ম্যাচে যে দর্শক হচ্ছে সেটার সঙ্গে কম্পেয়ার করতেছি আমরা ঢাকায় আরামবাগ ভার্সেস ফরাজগঞ্জের ম্যাচ, বা আবাহনী আর মোহামেডান, কিন্তু ইস্টার্ন মানে যদি লেভেল প্লেইং ফিল্ড হয় তাহলে হওয়া উচিত ওখানে যদি বাংলাদেশ অস্ট্রেলিয়া হয়, এখানে আপনি বাংলাদেশের আর্জেন্টিনারে আনেন, তাহলে দেখেন উন্মাদনাটা কেমন। কেন বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ায় এই যে কিছুদিন সিঙ্গাপুর আসলো, এই সময় হয়তো অনেক উন্মাদনা হয়েছে, কিন্তু বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার সঙ্গে ফুটবল খেলছে স্টেডিয়ামে তো 30-35 হাজার দর্শক ছিল। এই কম্পারিজন থেকেও মানে ধরেন এখনের যদি হিসাব করেন, এখন তো হচ্ছে অনেক বেশি তাদের সবসময় ইয়ে থাকে, আপনি ধরেন এক্স্যাক্টলি এটাই আর কি বলবো, যে 2020 সালে আমাদের টি স্পোর্টসের শুরুটাই হয়েছিল বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচ দিয়ে। ওকে, 2020 সালে ঢাকায় ছিল না তো? ঢাকায় ছিল, ঢাকায় ন্যাশনাল স্টেডিয়ামে 2 ম্যাচের সিরিজ ছিল, ওইখানেও কিন্তু আপনার ফুল হাউস হয়েছিল ওইটাও। সুতরাং ওই যে ন্যাশনাল টিমের কম্পারিজন, ন্যাশনাল টিম যখনই আসলে বাংলাদেশ ন্যাশনাল টিম খেলেছে সেই সবসময় দর্শক হয়েছে। 2018 সাফ এই ন্যাশনাল স্টেডিয়ামে হলো, বাংলাদেশ একদম লাস্টের দিকে যে গ্রুপ স্টেজের ম্যাচ থেকে বাদ পড়লো, তখনও কিন্তু আপনার ফুল হাউস দর্শক। তখনই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে যা হয়েছে, বাংলাদেশ নেপাল ম্যাচটাই তো, বাংলাদেশ নেপাল ম্যাচেও সেম এনভায়রনমেন্টেই ছিল, দর্শকের ভেঙে ফেলা, গেট ভেঙে ফেলা, দর্শক ঢুকা। সুতরাং ন্যাশনাল স্টেডিয়ামে, বা শুধু ন্যাশনাল স্টেডিয়াম বলে না, ন্যাশনাল টিমের ম্যাচ হলেই আপনার সবসময় ওই দর্শকদের উন্মাদনাটা হতো। মানে কম্প্যারিজনটা আসলে কখন হয়, যখন আপনি ন্যাশনাল টিমের খেলা আসলে বছরে কয়টা হয়, ফিফা উইন্ডো ধরে আসলে আপনার হয়ে যায় মার্চ জুন, এরপর হচ্ছে বছরের লাস্টের দিকে উইন্ডো পাওয়া যায় 3টা। তো তার মধ্যে হ্যাঁ, এর মধ্যে আবার অ্যাওয়ে থাকে, সাফে টুর্নামেন্ট থাকে, সারা বছর কিন্তু হয় আপনার লিগ হয়। এইটা সত্য, লিগের দর্শকপ্রিয়তা কমেছে, এইটা অস্বীকার করার আপনার কোনো উপায় নেই। ক্রিকেটেও লিগের দর্শকপ্রিয়তা, আমার কোশ্চেনটা আসলে এটাই, মানে আপনি বিপিএল ছাড়া 20-25 জন আপনি বিপিএল কে যদি হচ্ছে ক্রিকেটের লোকাল মানে টুর্নামেন্টের সাথে কম্পেয়ার করেন, এটা কিন্তু মনে রাখতে হবে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সেক্ষেত্রে তুমি কোটি টাকা সুপার কাপের সঙ্গে কম্পেয়ার করা এক্স্যাক্টলি। আমার মনে আছে কোটি টাকা সুপার কাপ যখন আমি, ওটা বোধহয় লাস্ট আমার ফুটবল ইভেন্ট ছিল, প্রথম যেবার হলো, ওই ইভেন্টে যে উন্মাদনা দেখছি ঘরোয়া ফুটবলে, মানে এটা আমার মনে হয়েছে যে ওই যে সালাউদ্দিন ভাইদের সময়ের উন্মাদনারে ছাড়া যায়, ফলে ফ্রাঞ্চাইজি ওইরকম অ্যাট্রাকটিভ হলে ফুটবলও হবে। আপনি হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ দেখেন, ক্রিকেটের ডিপিএল, সেখানে কি দর্শক হয়? কোথায় দর্শক? আমাদের মণিভাই বলে, প্রথম আলোর মণিভাই বলে যে ঢাকা প্রিমিয়ার লিগ বা এনসিএল এ ম্যাচ দেখতে যারা যায় ওরা ওই দিন আত্মহত্যা করার কথা ছিল, কিন্তু জাস্ট আত্মহত্যা করে নাই, মাঠে এসে না, কিন্তু এটা কেন মনে হয় না উনারাই আসলে ফ্যান। আমি যেটা বিশ্বাস করি, সত্যি কথা, যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যেদিন মাঠে কেউ নাই, যেদিন ওই মাঠে আসলে কিছু দর্শক আছে, উনারাই ফ্যান। ওই যে আবাহনী মুরাসের খেলায় আবার ফেরত যায়, আবাহনীর দিন কত 3,500 সমর্থক ছিল মনে হয়, সবকিছু মিলাই টিলাই, উনারাই তো ফ্যান। উনারা খুবই আনফর্চুনেট ব্যাপার যেটা হয় যে উনারা যখন ওই ইন্টারন্যাশনাল উন্মাদনায় দিন ম্যাচের টিকিট পায় না, ওইটা হচ্ছে একটা অন্যায় হয়। ওই অন্যায়টার খেসারত আমরা বছর জুড়ে অন্যান্যভাবে দিই আর কি। আর এইখানে আমার ওই দর্শকের একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে এরকম যে আমাদের স্থান ভিত্তিক যে আবেগটা, এইটা অনেকটুকু ধ্বংস হয়ে গেছে মানে ঢাকায় আসার পরে। ঢাকায় তো সব অঞ্চলের সব রকম মানুষ থাকে, এইখানে যখন ওই যে বিপিএল ফ্র্যাঞ্চাইজি হইলো, বিপিএল এর টিমগুলো তো রংপুর, বরিশাল, কুমিল্লা, তারপরে হচ্ছে এরকম এলাকা ভিত্তিক সিলেট, ওই এলাকার মানুষ
ওই টিমের সাপোর্ট না দিয়ে যাবেটা কই? সিলেটে আর রংপুরের খেলা হইলে আমি যদি সিলেটের লোক হই, আমি এই সাপোর্ট না দিয়ে যাবো কই? খেলাটা তো তখনই ইন্টারেস্টিং যখন আমি এই খেলায় সাদা আর কালো দুই দল খেলতেছে, আমি একটা দল বেছে না নিলে এই খেলা দেখার স্বাভাবিক চোখে দেখার দক্ষতা কয়জনের আছে? বা সাধারণভাবে কোনো দল সমর্থন না করে কয়জনে খেলা দেখতে পারে, তাই না? তো আপনি যখন আবার আরামবাগ আর ব্রাদার্সের খেলা দিচ্ছেন, চট্টগ্রামের যেই ছেলেটা টেলিভিশন খুলে বসলো, ও কি সাপোর্ট করবে? ওর অপশন দিচ্ছেন আপনি সাপোর্ট করেন? দেয়ানি তো নাই, ওর কাছে তো প্লেয়ারও নাই, কিছুই নাই। তো আপনি যখন সাপোর্ট বেস তৈরি করতে পারলেন না, তখন আর এটারে কম্পেয়ার করে কোনো লাভ নাই। আবাহনী মোহামেডানের যে সাপোর্টাররা আছে, এটা তো প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত হয়েছে, সেটা আবার কমেও গেছে। আমরা পাশের দেশে এখনো মোহনবাগান, ইস্ট বেঙ্গল গ্যালারি উপচায় পড়ে, আপনার আবাহনী মোহামেডানের দর্শক নাই। এই ওনারশিপটা আমরা ধরে রাখতে পারি নাই, এই জিনিসটাকে আমরা আবার পলিটিসাইজ করে ফেলছি। যেখানে ধরো আবাহনী সমর্থন করতেছেন, বিএনপির মিছিলে যাচ্ছেন, এরকম শতজন রে আমি চিনি, হাজার মানুষ আছে। আবার মোহামেডানের জন্য জীবন দিচ্ছে ওই যে মারা গেল বাদলদা, মোহামেডানের জন্য জীবন দিচ্ছে। বাদলদা ডাইহার্ট আওয়ামী সাপোর্টার। এই চিত্রটা পুরো ভেঙে আমরা একটা এই যে বাইনারি তৈরি করে ফেললাম যে আবাহনী আওয়ামী লীগ, বিএনপি মোহামেডান। এর ফলে কি হলো, এই যে ওনারশিপ ইয়েটা ভেঙে গেল, একদম ভেঙে গেল। দেখেন এইটাকে কিন্তু অন্যভাবে ইউজ করা যেত। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ যদি দেখেন, ওখানে কি পলিটিক্স নাই? আছে তো, গোটা একটা কাতালুনিয়া আর ওটা হচ্ছে স্পেন। বার্সেলোনার সাথে আবার ধরেন যে সোসিয়েদাদ, আরেক বাস্ক, বেতিস টেতিস, সেভিয়ার দিকে যান আরেক জিনিস, আন্দালুসিয়া। তো এইটা থাকবেই। কিন্তু বাংলাদেশের তো সমস্যাটা হচ্ছে নোংরামির পর্যায়ে চলে যায়। ওই যে রাজনীতি থাকে না, পলিটিক্স রাজনীতি থাকবে না, মানে এইখানে তো সরকারি দল আর বেসরকারি দল বলে কিছু থাকার কথা না। এখন কেউ এটারে সরকারি দল বানায় নিছে, সেটার মানে স্পোর্টসে তো বাংলাদেশের একটা বড় অংশই আমার কাছে মনে হয় যে ঢোকেন এখানে সস্তা, সহজে, খুব বিনামূল্যে আসলে নিজের কাজটুকু করে যাওয়া যায়। এটা তো আমাদের স্পোর্টস ধ্বংসের, মানে আমাদের স্পোর্টসের ওনারশিপ ওই এলাকার মানুষের কাছে দিয়ে দিতে হবে। আবাহনীর ওনারশিপ দিয়ে দিতে হবে ধানমন্ডির কাছে, আপনাকে মতিঝিল পাড়ায় গিয়ে মোহামেডানের ওনারশিপ দিয়ে দিতে হবে। দর্শক যা বলে আরামবাগের লোকের কাছে দিতে হবে, ওই লোকে যা বলে ওটাও শুনতে হবে। নাইলে ওই লোক যখন বাড়ি যাবেন, তার ফ্যামিলি পুরোটা মোহামেডান করবে, যে পরের দিন দর্শক নিয়ে যাবে, সেই মাঠে নিয়ে যাবে। ওই অভ্যস্ততা থাকতে হবে। যে কখনো মাঠে যায় নাই, সে তো মাঠে যাওয়ার মজা বোঝে না, সে তো টেলিভিশনে দেখে অভ্যস্ত। এইখানে আরেকটা সমস্যা হচ্ছে, সরি তোমার বলেন। আরেকটা বড় সমস্যা হচ্ছে কি, যে আবাহনী মোহামেডান বা এক সময় তো আরামবাগেরও বিশাল ফ্যান বেস ছিল, রহমতগঞ্জের। কিন্তু যখন আমরা দেখলাম যে ক্ষমতাসীন দলগুলো 2-3টা ক্লাব বা ক্রিকেটে তো দেখা গেছে ওরা 64-65টা ক্লাব কিনে ফেলতেছে, এবং শুধু ওই ক্লাবগুলো সুবিধা পাচ্ছে, পাতানো ম্যাচ হচ্ছে, যেটা সুলতান বাড়ির আমল থেকে ফুটবলেও শুরু হলো। এইটার ফলে না, যারা রিয়েল ওনারশিপ ফিল করতো এক সময়, যে ছাদে আবাহনী পতাকা উড়াইতো বা মোহামেডানের দল বদলের দিন একেবারে মিছিল করে আরামবাগ এলাকা কাঁপায় দিত, ওই লোকগুলো সরে গেছে। ওই লোকগুলো প্রতারিত বোধ করছে যে আমি সমর্থন করি এরকম প্রাণ দিয়ে, সেই দলরে কখনো প্রতারণার কাজে ব্যবহার করতেছে, কখনো পাতানো ম্যাচ খেলতেছে। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে ওনারশিপওয়ালা দর্শক সরে যাওয়ার একটা বড় কারণ। আবাহনীকে আমি দেখছি 16 সালে না 17 সালে যে চ্যাম্পিয়ন হয়ে তারা হইতেছে মানে বাসে করে নাচতে নাচতে ট্রাকে করে সেলিব্রেট করতে করতে যাচ্ছে, ওই দোয়েল চত্বরের সামনে দিয়ে সচিবালয়ের রাস্তা ধরে আসছে, ওদিক দিয়ে বুঝলাম যে ধানমন্ডির দিকে যাইতেছে। ওরা খুবই আনন্দিত। আবাহনীর কাছে কিন্তু একটা বিরাট ব্যাপার যে তারা একটা লিগ জিতছে। মোহামেডান তো কষ্ট পাইছে যে তারা জিততে পারলো না। কিন্তু এই যে গন্ডিটা, আবাহনী যে ভাবলো যে তারা চ্যাম্পিয়ন হয়েছে, এটা আসলে খুশি হইলো কি? আবাহনীর প্লেয়াররা খুশি হইলো, ওই মালিক পক্ষ খুশি হয়েছে, তার অন্য জায়গায় কোনো একটা লাভ হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার পরে, অন্য তার কিন্তু ফুটবলীয় কোনো লাভ হয় নাই। ট্রফির ছবি বেচে সে ওই যে চ্যাম্পিয়ন হইলো, ওইটার বিনিময়ে কিন্তু সে ফুটবলের উন্নতি করে নাই, সে কিন্তু মাঠটা ঠিক করে নাই, মাঠটা যা ছিল তাই আছে, হয়তো ডর্মটা একটু উন্নতি হয়েছে বা কিছু। তো উনার যে ভালো লাগাটা, ওই ভালো লাগাটা একটা প্রতিষ্ঠানের মতো, এটা ধরেন এটা একটা নামই তো লিমিটেড, যদিও ধরেন এটা যে কোনো একটা হাউসের ভেতরে সেটা সীমাবদ্ধ, কিন্তু ওটা তো তা হওয়ার কথা ছিল না, ওটা তো জনমানুষে এটা ন্যারেট হওয়ার কথা ছিল, কিন্তু জনমানুষের সাথে সেই সম্পৃক্ততাই তো আর
এই বাংলাদেশের ক্লাবগুলো কেউ রাখতে পারে নাই, না, রাখতে তাই না? সেটা তৈরি করারও আসলে সেই এখন অনেকে চেষ্টা করতেছেন, উইচ ইজ ট্রু, যে গেল কয়েক বছরে ভালো চেষ্টা হয়েছে, ওই যে যার কিছু ফল আমরা গ্রুপ বা দেখতেছি। এরকম নানা রকম তৈরি হচ্ছে, বিভিন্ন দেখি ফেসবুকে নানা রকম গ্রুপ তৈরি হচ্ছে, এদেরকে অফলাইন কার্যক্রমও এরকম ভালো। উনাদের যেটা হয়েছে যে উনারা ইউরোপিয়ান ফুটবল দেখে দেখে উনারা চিন্তা করছেন যে আচ্ছা আমি তো আর গিয়ে প্যারিসে গিয়ে লাফাইতে পারবো না, আমি তো গিয়ে ম্যানচেস্টারে গিয়ে যতই লাফাই আমি তো আসলে ম্যানচেস্টারের লোক হব না। মানে দিন শেষে আমি বড় ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, কিন্তু ম্যানচেস্টার শহরে যার জন্ম, যার 14 গোষ্ঠী ম্যানচেস্টার ইউনাইটেড করছে, তার ওনারশিপ আর আমার ওনারশিপে সবসময় আমি একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবো কোনো না কোনো একটা জায়গায়। আমি গেলে কি ওন করব? সে যখন দেশের ফুটবল খুঁজতে গেছে, সে তখন দেশের ফুটবল খুঁজে একটা কিছু অবলম্বন করে বাঁচতে চাইছে, সেইটাকে মানে ওইটা দিয়ে সে বিনোদিত হতে চাইছে, ওটাকে সে লাইফের পার্ট করছে, এটা সে একেবারে স্বেচ্ছায় করছে, এটা নিজ উদ্যোগে সে করছে। এখন তার এই যে কাজটা, এইটাকে আমরা শ্রদ্ধা জানাইতে পারতাম তাকে হেল্প করে, ওই দর্শক গোষ্ঠীকে আরও বিস্তৃত হতে দিয়ে, আরও এক্সপ্যান্ড করতে দিয়ে, সেইটাও অনেকে করার চেষ্টা করতেছেন, কিন্তু ওইটা একটা আন্ডার গোয়িং প্রসেস হিসেবে আছে, আমার কাছে এরকম মনে হয়। দেখেন এই জায়গায় ওই আবাহনীর পার্সপেক্টিভ বা মোহামেডান ওই জায়গা থেকেই বলি, বসুন্ধরা কিংস অ্যারেনা সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড। ধরেন যখন ঢাকায় ম্যাচগুলো হয়, লিগের ম্যাচগুলো, আমরা যে মাঠে যেয়ে কমেন্ট্রি করি, ওখানে ধরেন হচ্ছে ওই বসুন্ধরা কিংস আলট্রাসের পার্ট না, বা কোনো দলের সাপোর্টার না, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকেন, উনি হচ্ছে নিজের বাচ্চাকে নিয়ে ওই জায়গায় ম্যাচ খেলা হবে, খেলা দেখতে আসছেন। ওই যে ওই বাচ্চার যে ফার্স্ট লাভটা কিন্তু হবে বসুন্ধরা কিংস, ওই যে ওনারশিপ ম্যানচেস্টার ইউনাইটেড এইসব যে বলা, ওই একটা হোম গ্রাউন্ড বা হচ্ছে ওই কালচারটা যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু টুডে অর টুমোরো সেই জিনিসটা বাড়বে। এখন আবাহনীর খেলা হয়, আবাহনী শিরোপা জিতে ধানমন্ডির কয়টা লোক জানে বলেন? অথচ ধানমন্ডির লোকের সেই ওনারশিপ এখন আর নাই। এই জিনিসগুলো তো আসলে হওয়া উচিত ছিল। আপনি মতিঝিলে চিন্তা করেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থাটাও কিন্তু অনেকটা এরকমই, যারা একদম পাড়ার অনেকে এখন চিনেই না মোহামেডান কোন হ্যাঁ জায়গায়। কোন জায়গায় আপনার ক্লাব, মানে ওইগুলো অবকাঠামো হিসেবে আমরা বাদ দিই, দুইটা ঐতিহ্যবাহী ক্লাবেরই না আমার এই অল্প কয়েকদিনের এক্সপেরিয়েন্সেই বলে যে তাদের আরো অনেক কিছু করার দরকার ছিল। কিন্তু আপনার প্রত্যেকটা টার্ম আসলেই আমরা এমন অনেককেই দেখি যারা অতিথি পাখি হয়ে আসেন, ওই যে টার্গেটটা থাকে আপনার পিআর, আমি আমার পার্সোনাল প্রমোশনটা ওই দিক থেকে করব। সেটা ফুটবল ফেডারেশন নির্বাচনের সময় আমরা দেখি, 3টা নির্বাচন তো দেখলাম চোখের সামনে, 3টা নির্বাচনেই দেখেছি প্রত্যেকবার আপনার এমন কেউ আসেন তার উনার টার্গেটটাই থাকে এইটা, মানে আমি এই প্যাতোটা ধরে আমি হচ্ছে অন্য দিক দিয়ে আমি আমার কাজ বাগাবো। নিখাত স্পোর্টস লাভার না হলে, মানে যার মানে যে খেলাটাই ভালোবাসে, মানে তাই না হলে এই জিনিসটা পাওয়া খুবই দুষ্কর, তাই না? মানে আপনি এখনো ভাবতে পারেন মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাদের কোনো মাঠ নাই, তারা পল্টনের আউটার স্টেডিয়ামে যে এই সিজনটা যে শুরু হবে, তারা এখন প্রি সিজন করতেছে ওইখানে, ওই বালুর মাঠে, এবং ওইখানে হচ্ছে আপনার ওইখানে তো হচ্ছে আপনার কি হয়, এটা একটা ওপেন মাঠ, যে যার মতো খেলে। ওই টাইমটা দেখা যায় হচ্ছে আপনার অন্য কেউ মাঠটা ইউজ করতে পারে না, তারা মাঠের যেহেতু ফুটবলের ট্রেনিং এর ফিল্ডটাও তো আসলে লম্বা দরকার হয়, এইটা নিয়ে ধরেন তর্কাতর্কি হয়, কথা কাটাকাটি হয়। আমরা কি এটা চেয়েছিলাম মোহামেডানের কাছ থেকে এটা দেখবো? এবং এটা তো বাচ্চাদের জন্য আবার ক্ষতিকর। আমরা তো ওই পার্সপেক্টিভটাও চাই যে বাচ্চারা ওপেন ফিল্ডটাও ওপেন পাক। অলরেডি ওখানে কতগুলো অবকাঠামো তুলে, সেই আমাদের সময় যে পল্টন দেখছি ওটা তো অর্ধেক দখলই হয়। তারপর আপনার এই ধানমন্ডিতে আবাহনী কমপ্লেক্স হচ্ছে, আমরা মানে ওটার এতদিন ধরেই আসলে সেটা হচ্ছে। আপনি এই লিগের খেলা, আবাহনীর খেলা ধরেন শুক্রবারে সন্ধ্যাবেলায় 6টা বাজে আবাহনীর ওই মাঠে ফেলবেন, হ্যাঁ, দুটো গ্যালারি করবেন, 5000-এর মতো গ্যালারি করবেন, আবাহনী ফ্লাড লাইটে খেলা হবে সন্ধ্যাবেলায় শুক্রবারে, আবাহনী ভার্সেস লেটস সে ফরাশগঞ্জ। ওই 5000 টিকিট আপনি বিক্রি করতে পারবেন না একদম। আমি প্রতি শুক্রবার এমনি তো শুক্রবারে মানুষজন আবাহনী মাঠে যেয়ে বসে থাকে, হ্যাঁ, তার তো একটা খোলামেলা জায়গা দরকার। আপনি তো সেই মানে ওই এই যে মাইক্রো ম্যানেজমেন্ট এই পর্যায়ে জানি নাই, কিন্তু আপনি আসলে ধরে নিছেন যে আপনার একটা বিরাট বড় স্টেডিয়াম লাগবে, আপনার একটা বিরাট আয়োজন লাগবে। ভাই যা আছে বাস্তবতার নিরিখে সেইগুলাকে যখন দেখবে লোকে যে না, যাওয়ার একটা সিস্টেম আছে, যাওয়া যায়, যেতে হয়, তখন লোকে যাবে। এই যে ক্রীড়া কমপ্লেক্সের উদ্যোগ শুরু হলো, তার আগে তো ওই যে উত্তর পাশটা মনে হয়, ওটা ওই পাশটা তো একটা গ্যালারি ছিল, এখন তো মনে হয় গ্যালারিটা নাই। তো ওই গ্যালারিটারে ইউজ করে ওখানে তো ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ হয়েছে এক সময়, লিগে প্রিমিয়ার লিগের ম্যাচ হয় নাই ঢাকা ফুটবলের, কিন্তু ভালো ভালো ম্যাচ হয়েছে, লোক হয়েছে, ভরে গেছে,
ধরো আমি মুন্নাবার শেষ দিকটা দেখছি, ওই যে ছোট জায়গাটা প্র্যাকটিস করতো আবাহনীর নিজস্ব যে জায়গাটুকু, প্রকৃতপক্ষে বাকিটা কিন্তু আবাহনীর না, আর ওইটা কিন্তু আচ্ছা, এখানে আসলে একটা ওইটা কিন্তু আসলে এনএসসির, ওটা কি বলবো খানিকটা জবরদখলের মতো। আবাহনীর নিজস্ব অ্যাসেট কিন্তু প্রায় মোহামেডানের মতোই। ওই যে এখন পার্টিশনটা আছে কি না, আমরা যখন যেতাম তখন সরি তখন ওই ঠিক ক্লাব ভবনের সামনে থেকে একটা আলাদা বাউন্ডারি, ক্লাব ভবনটাও কিন্তু এখন আপনার পুরো সরে গেছে, হ্যাঁ হ্যাঁ শিফট হয়ে গেছে, এখন ক্লাব ভবন চলে গেছে ওই পাশে। সেটা ওই যে আমি ট্রফি চুরি দেখতে গিয়ে দেখলাম, তখন ক্লাব ভবনটা তো এই পাশে ছিল, ক্লাব ভবনের সামনে জাস্ট ছোট্ট একটা ট্রেনিং ফিল্ড ছিল, হ্যাঁ ওটুকুই আসলে আবাহনীর মৌলিক সম্পত্তি। বাকি আবাহনী যতটা ইউজ করে এখন, এইটুকু আবাহনীর মৌলিক সম্পত্তি না। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি আবাহনী এটা ইউজ করতে পারতেছে নানা কারণে। সেটা রিফাত যেটা বললো যে এই ক্রীড়া কমপ্লেক্স পরে করেন, আগে আপনি ওইটা ইউজ করেন, ওখানে তো 500 লোক বসার জায়গা আছে, আপনি 500 লোকের জন্য খেলা আয়োজন করেন, 500 লোকের জন্য ট্রেনিং আয়োজন করেন। যেটা বললাম যে মুন্না ভাই প্র্যাকটিস করতেছে, এটা দেখার জন্য এই পাশের যে গেটটা, এই পাশের গেটের বাইরে 500-700 লোক ঠেলাঠেলি করে দাঁড়ায় থাকতো, একটু মুন্না ভাইরে দেখবে। সালাউদ্দিন ভাইয়ের ক্ষেত্রে শুনছি, সুব্রতা গল্প করছে যে সালাউদ্দিন ভাই গাড়ি থেকে নেমে ওখানে ঢুকতো, সালাউদ্দিন ভাইরা তো বনেদি বড় লোক, তো ওখান থেকে ঢুকতো, ওইখান থেকে সালাউদ্দিন ভাইয়ের একটু ছুঁয়ে দেখার জন্য হাজার হাজার লোক চেষ্টা করতো। আবাহনী এটাতে কোনো ক্যাশই করে নাই, এটা কোনো পাত্তাই দেয় নাই। যে সাব্বির ভাইয়ের কাছে গল্প শুনছি, উনি নাকি যখন ঢাকা ইউনিভার্সিটি মাঠে প্র্যাকটিস করতো মোহামেডানের, মানে যে যে ওই মাঠের ওপরে রেলিং এর ওইটার নিচে হচ্ছে স্তূপ হয়ে থাকতো ময়লার প্যাকেট, মানুষজন বাদাম খাইতো আর ওইখানে ওই প্যাকেট ট্যাকেট হইতেছে ফেলে যাইতো। সাব্বির ভাই তো আমি একটা জিনিস মজা করে বলি যে মুন্না ভাই হয়তো মারা গেছে বলে মুন্না ভাইকে নিয়ে বেশি কথা হয় তা বলতেছি না, মুন্না ভাই তো গ্রেটেস্ট ডিফেন্ডার, কিন্তু সাব্বির ভাইও কিন্তু ম্যারাডোনা বাংলাদেশ ছিল। সাব্বির ভাইরে দেখার জন্য বিরাট ক্রেজ ছিল, সাব্বির ভাইরে আসলে বুয়েটের মাঠে দেখতে যাওয়া একটা বিরাট ব্যাপার ছিল। আমি তখন ঢাকায় জাস্ট আসছি সাব্বির ভাইরে দেখতে, ওইগুলো কিচ্ছু কাজে লাগাইতে পারে নাই। মানে এটাই ধরেন হচ্ছে গিয়ে যে খারাপ লাগাটা, এখন যেটা গেছে সেটা তো গেছে। আচ্ছা, এখনকার অবস্থাটা যদি মানে একটু, আমি তো এখন একদম ডিটাচড, আমি তো আমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে অনেক বুড়ো একটা লোকের সঙ্গে কথা বলতেছে। এখন এই যে আর্ট্রাস গোষ্ঠী টোষ্ঠীগুলো, এদের কি এই ক্লাবগুলো বা ফুটবল ফেডারেশন এদের কি ওই স্পেসটা দেয় যে এদেরকে একটু গ্যালারিতে সংরক্ষিত জায়গা রাখা বা এদের মতামতটা টিমের ব্যাপারে শোনা, এগুলো কি করে আসলে? দেখেন ক্লাবগুলোর পার্সপেক্টিভ থেকে যদি বলি যে বাংলাদেশের এখন মোটামুটি অনেকগুলো ক্লাবেরই হচ্ছে আপনার এই ফ্যান বেস ক্রিয়েট হয়েছে। আলট্রাস আছে, আবাহনী স্কাই ব্লু ব্রিগেড আছে, মোহামেডানেরও আছে, মহাপাগল তো অনেক আগে থেকেই আসলে ছিল এই জায়গাটার মধ্যে। তো মানে তারা ওই লিগের ম্যাচ ট্যাচ হলে তারা নিজেদের উদ্যোগেই হচ্ছে আপনার এই কাজগুলো করে। তো ক্লাব থেকে দেখা যায় যে খুব বেশি সাহায্য পাওয়া যায়, জিনিসটা আসলে এমনও না। ওনারা নিজেরাই গাড়ি ভাড়া করছেন, ওনারা নিজেরাই বাস ভাড়া করছেন। ধরেন আবাহনী মোহামেডানের ফাইনাল ম্যাচ হলো কুমিল্লায় ফেডারেশন কাপের, মোহামেডান যেটাতে আসলে শিরোপাটা জিতল 23-এ। তো ওইবার মানে আমরা যাচ্ছিলাম ঢাকা থেকে ওই দিন ম্যাচটা কমেন্ট্রি করার জন্য, কাভার করার জন্য। ওই মোহামেডানের ফ্যানদেরকেও আমরা দেখেছি, আবাহনীর ফ্যানদেরকেও আমরা দেখি, তারা নিজের থেকে ইভেন্ট ক্রিয়েট করে আসলে ওই জায়গাটায় যাচ্ছে। সেম আপনার বাংলাদেশ ন্যাশনাল টিমের যখন খেলা হয়, আলট্রাসরা কিন্তু আপনার নিজেরা হচ্ছে ফান্ড জেনারেট করে, প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে তারা ওই টিকিটটা নেয়ার চেষ্টা করে। সিঙ্গাপুর ম্যাচের আগে যেটা হলো, এটা নিয়ে অনেক ঘটনা হয়েছে। এইখানে ধরেন হচ্ছে যে আলট্রাসের এই পরিমাণ চাহিদা ছিল, বা আলট্রাসের যেটা হয়েছে আপনার ফেসবুকে ওপেন পোস্ট করেছিল, তো যারা আলট্রাসের মেম্বারও না তারাও দেখা গেছে ওইখানে টাকা দিয়েছে। টাকা দিয়ে এখন যেহেতু আলট্রাস আপনার টাকাটা নিয়েছে, তো আলট্রাসেরও তো একটা কমিটমেন্ট আছে, ওই জায়গায় তাদের এতগুলো টিকিট লাগবে। এখন আমাদের ন্যাশনাল স্টেডিয়ামের তো আসন সংখ্যা আসলেই কম, মানে রেনোভেট হওয়ার পর আপনার এটা আমরা দেখেছি যে কোনো ম্যাচে এত টিকিটের চাহিদা, যে পরিমাণ ফোন ধরেন মানে আমার ও রিসিভ করা লেগেছে আত্মীয় স্বজন যারা কখনো বাংলাদেশের মানে বাংলাদেশ কি আপনার কোনো খেলারই কোনো খোঁজ খবর রাখে না, তাদের ওই দিন হচ্ছে কি আপনার শখ উঠেছে, তারা ওই ন্যাশনাল স্টেডিয়ামে যাবে। আর আলট্রাস তো মানে এই জেনারেশনটা, তারা তো হচ্ছে হামজাকে দেখছে, হামজা খেলবে, তারা সমিত সোম, ফাহমিদুল, তাদের জন্যই তো আসলে বেশি তাদের মাঠে আসে। ওরা ফিল করে যে এরা আমাদের কারণে এখানে আসছে, কারণ ওদের একটা প্রসেসে অংশ আছে, এইটার আপনার ক্রেডিটটা তাদের দিতে হবে। মানে সমর্থকরাই এনেছেন। ধরেন এই যে ফাহমিদুল, কিউবা মিচেল, সমিত সোম, তাদের খোঁজগুলো কিন্তু ফেডারেশন বের করে নাই, তাদের খোঁজগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ফুটবল নিয়ে যারা কাজ করে ফেসবুক গ্রুপ আছে,
তারা কিন্তু খুঁজে বের এই করেছে। যে হামজাটাই তো জিসান ভাই বের করলো, হ্যাঁ। তারপরে রাশেদ ভাই এটা নিয়ে কাজ করেছেন। তো এই জিনিসটা কিন্তু হয়, ক্রেডিট সম্পূর্ণটা হচ্ছে গিয়ে এই প্রবাসী ফুটবলারদের, ধরেন ম্যাপিং এর ক্ষেত্রে প্রিলিমিনারি কাজটা ওই তারাই আসলে করে, মানে যারা আছেন এখানে কয়েকজন এজেন্টও আছেন, তারাও হচ্ছে গিয়ে কাজ করেন, কিছু ফেসবুক গ্রুপ রয়েছে, এই আলট্রাসরা রয়েছে বা আলট্রাসের মতো যেসব আরো ফ্যান্স বেস রয়েছে, তারাই আসলে এই কাজটা করেন। এই ক্রেডিটটা আসলে তাদেরকে না দেয় এটা অন্যায় হবে। এখন তাহলে বোঝা যাচ্ছে যে ওনাদের কত বড় ওনারশিপ আছে ফুটবল। আপনি তাহলে চিন্তা করেন যে কাজ কেউ করতে পারেন নাই, এই কাজের ঢেউটা ওনারা তুলে দিয়েছেন, যেটার রিপল ইফেক্টে আপনি পরে গিয়ে হামজার মতো প্লেয়ারকে বাংলাদেশে আসতে দেখেছেন, এবং হামজার দেখা দেখি এখন কিউবা মিচেল, ফাহমিদুল, সৌমিত্রা আসা শুরু করেছেন। এইটাই তো বোঝায় যে যখন সবাই ভেবেছেন যে ফুটবল মনে হয় হারিয়ে গেছে, কিন্তু আড়ালে তো এই গ্রুপ কাজ করেছে, এই গ্রুপ তো ফুটবল নিয়ে পড়েছিল। তাহলে এখন যদি ফুটবল এই জায়গায় ওঠে, তার পেছনে এই গ্রুপের কত বড় কৃতিত্ব আছে না? একদম একদম। এবং জিসান ভাইয়ের সঙ্গে এটা আমি জিজ্ঞেস করতেছিলাম, জিসান ভাইকে আশা করি আমরা শোতে, জিসান ভাই আর রাশেদ, ওরা জিসান ভাই আমাকে পছন্দ করে, আর রাশেদ আমার ছোট ভাই, রাশেদের সাংবাদিকতা শুরু আমার হাতে। তো যাই হোক, ওদের দুজনকে নিয়ে বসবো। তো জিসান ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি তখন মেডিকেল স্টুডেন্ট, আপনারা এটা কেন করতেন? বললো যে আমরা এই কয়েকজন ছিলাম, আমাদের মানে ইয়েটাই ছিল যে যতটুকু সময় ইন্টারনেটের সামনে থাকবো আমরা স্পটিং করব। তাই বললাম বিমান স্পটিং হয় শুনছি, সাইক্লোন স্পটিং হয়, কি ফুটবলের তো স্কাউটিং হয়। বলি না, আমাদেরটা স্পটিং বলি এই কারণে, আমরা তো আর যে স্কাউটিং করতে পারবো না, আমরা শুধু ট্রান্সফার মার্কেটে বিভিন্ন ওয়েবসাইটে দেখতাম যে কোন খেলোয়াড়ের নাম কি, যদি নামটা মুসলিম হয় বা হিন্দু হয় এবং আমাদের এই বাংলাদেশের সাথে মিলে যায়, তাহলে অর্জিন খোঁজা শুরু করতাম। এবং এইটার ক্ষেত্রে ফিফা গেম একটা ভালো প্রভাব রেখেছে। আমি যখন ধরেন FIFA 07 যখন খেলি, তখন আমি একটা প্লেয়ার খুঁজে পেলাম যে আনোয়ার উদ্দিন নাম করে। ও মানে আনোয়ার ভাই, কোচ আনোয়ার ভাই? হ্যাঁ, মানে ইউকের যিনি এখন আছেন। তো উনার খুঁজে পেলাম, দেখলাম যে উনার বাংলাদেশি, এবং অনেক ঘাটাঘাটি করে তখন যতটুকু যা পাওয়া যায় যে বুঝতে পারলাম যে উনি আসলে বাংলাদেশি। আমি যদি ভুল না থেকে FIFA 07-ই আমি এটা খুঁজে বের করেছিলাম। তো তখন থেকে আমি জানতাম যে এরকম একজন বাংলাদেশি প্লেয়ার আছেন। তখন তো আমার কাছে ফেসবুক নাই, ফেসবুকের সাথে ইন্ট্রোডাকশন তো আরো পরে গিয়ে 9-10-এর দিকে গিয়ে। আমি তখন অনেক ছোট, 2008-এ আপনারা হয়তো অনেক ছোট তখন, স্কুল টুলে পড়ি আর কি। তো উনারাও ওই ফুটবলের আগ্রহ থেকেই, ফুটবলের নেশা থেকেই উনারা এই খোঁজগুলো রাখতে রাখতে সম্ভবত উনাদের ওই দিকে যাওয়ার। এবং উনাদের সঙ্গে আমাদের কিছু জায়গায়, যে জিসান ভাইয়ের কথা বললেন, কিছু জায়গায় অনেক সময় মত মেলে না, কিন্তু যে কারণে আমরা সব সময় ওনাদেরকে, উনি জিতু ভাই আছেন, আরো অনেকের নাম নেওয়া যেতে পারে, যে কারণে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং রেসপেক্ট করি, সেটা হচ্ছে যে তারা ফুটবলের ভালো চান, তারা ফুটবলের ভালো চান এবং মন থেকে ভালো চান বলে তারা এই কাজগুলো নিজেরা করেন বা করে যান। আমার ধারণা যে উনার কাছে যদি এই স্বাধীনতা থাকতো যে উনি ওটা ছেড়ে ছুড়ে দিয়ে স্পোর্টসে কাজ করবেন, আমার মনে হয় ওনারা তাই করতেন। এবং তাই তো ধরো জিসান ভাই সহ যাদের চিনি, জিসান ভাই যেমন ডাক্তার মানুষ, জিসান ভাই সকাল থেকে হসপিটালে ডিউটি করে, তার একটা প্রায় দিন সময় যায় আমাকে ফুটবলের বিভিন্ন জিনিস বুঝাইতে। আমি বলি এই যে বিশেষ করে ট্রান্সফার উইন্ডো, অমুক তমুক এইগুলোর ব্যাপারে, আর ওই খেলোয়াড় ছাড়া অমুক তমুক সব কিছু তো বুঝি না, আর কে বসে বসে ফিফার আইন গোটে। জিসান ভাইরে ফোন দিই, ভাই এটা কী হবে? উনি বলে যে দাদা এই হবে। উনি অনেক সময় দেয়। এবং একটা মজার গল্প বলতেছিল যে ওনাদের ভেতরে আবার ইন্ডিয়ার এরকম গ্রুপ আছে, পাকিস্তানের এরকম গ্রুপ আছে, ওনাদের ভিতরে আবার ফাইট হয়। ধরো একটা এই হামজাকে নিয়েই নাকি এটা হয়েছিল। ওনারা যখন প্রথম স্পট করলো যে হামজা কুটবি বাংলাদেশি, তখনও পর্যন্ত ওনাদের হাতে তো কোনো ডকুমেন্ট নাই। ওনরা ক্লেম করার আগেই ট্রান্সফার মার্কেটে ইন্ডিয়ান এক গ্রুপ হচ্ছে ক্লেম করে দিচ্ছে যে ইন্ডিয়ান বংশোদ্ভূত। হামজা চৌধুরী দেখছে, এখন ওনরা খুব ডেসপারেট হয়ে গেছে। তখন হচ্ছে জিসান ভাই অনেক খোঁজাখুঁজি করে বের করছে যে বহু আগে একটা ব্রিটেনের কি একটা পত্রিকা তারা একটা ফিচার করছিল সম্ভাবনাময় কয়েকজন ইংলিশ ফুটবলারকে নিয়ে। তার ভেতরে ওই হামজার পরিচয় লিখতে গিয়ে লিখছিল যে বাংলাদেশি বংশোদ্ভূত। ওই জিনিসটা সে সামনে আনছে, ওই জিনিসটা সামনে এনে বিএফএ পাঠাইছে, ই করছে, এবং দেখেন কি একটা ম্যাজিক হয়ে গেছে। না, ওই ম্যাজিকের মাঝখানে রাশেদ ভাইয়ের একটা বড় কৃতিত্ব আছে। রাশেদ ভাই যে ইন্টারভিউটা যখন প্রথম পড়লাম তখন হচ্ছে যে এটা মনে হয় শুধু বলার জন্যই বলছে যে হামজা মনে একদিন খেলবে, বাংলাদেশে খেলতে চাই, কিন্তু ওই যে যখন প্রশ্নটা ছোড়া হয়েছে ওইটাই আমার ধারণা তাকে ভাবতে
বাধ্য করছে, সাহায্যও করছে হামজাকে, যে তার মানে তো এখানে আমার আসার সুযোগ আছে। হামজা অবশ্য প্রথম যখন রাশেদের সঙ্গে কথা বলছিল, ফর্মাল ইন্টারভিউ ছিল না ওটা, তখন তো হামজা 21 খেলতেছে থ্রুতে ওইবারই মনে হয় 21 কম্পিটিশন কেবল শেষ হয়েছে বা চলমান, মানে ওই 21 টুর্নামেন্টের পরই, মানে ওই জাস্ট ওই দিন খেলে আসে। ওই সময় হামজা খুব কনফিউজড ছিল। হ্যাঁ, ওই সময় তখন তো আপনার ইংল্যান্ডে খেলার একটা তার কাছে একটা ইংল্যান্ড সুযোগ ন্যাশনাল টিমও ছিল। দেখতে পাচ্ছে, মানে ও 21 টিমে খেলছে, তার মানে ন্যাশনাল টিমে খেলার সময়ের ব্যাপার আর 21 টিমে খেলছে কিন্তু সিনিয়র মেম্বার হিসেবে। ফলে ও তো আশা করতেছে সিনিয়র মেম্বার হিসেবে কারা খেলে, ন্যাশনাল টিমের প্লেয়াররা, ফলে ও আশা করতেছে যে কোনো সময় ন্যাশনাল টিমে চলে যাবে। যাই হোক, পরে আমার ধারণা এটার পেছনে একটা গ্লোবাল পলিটিক্সের একটা ভূমিকা আছে। আমার পড়তে গিয়ে বিশেষ করে যে ফিলিস্তিনের পতাকা, আমার কাছে মনে হয় যে এগুলো একটা প্রভাব আছে। ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করছিল ঠিক ওই সময়টায়। না, আমি ইনফ্যাক্ট ওনাকে জিজ্ঞেসও করেছিলাম, তো আমি ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানে আমি ওনাকে জিজ্ঞেসও করেছিলাম হামজাকে যে এরকম একটা ঘটনা ছিল যেটার কারণে তাকে দুঃখ প্রকাশ করতে হয়েছে, এবং তখন সে ব্যাপারটা আরো বেশি অনুভব করছে কিনা, যে মানে দিন শেষে আমাদের বাড়ি বলে তো একটা ব্যাপার আছে যেখানে আপনি একেবারে স্বস্তি নিয়ে আপনার মতো করে থাকতে পারেন। আপনি এই জায়গায় নিশ্চয়ই আপনার মতো করে নাই, আপনি বাসায় যেমন তেমন তো না, আপনি একটা পোশাকই একটা, আমিও তাই, আমার তো প্রথমে বাসায় লুঙ্গি পরতে, এক্স্যাক্টলি। তো হামজারও তো একটা লুঙ্গি পরার স্পেস আছে, দরকার আছে, মানে ব্যাপারটা অন্যভাবে নিয়ে না, কথার কথা বলতেছি আর কি। তো হামজা যেখানে লুঙ্গি পড়তে পারে সেটা হচ্ছে বাংলাদেশ, আমরা তো তার মতো করে ভাবি, আমরা তো ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলি, তাকে তো আমরা এমন কোনো পজিশনে ফেলবো না যেখানে তার একটা বিশ্বাসের জন্য তাকে ক্ষমা চাইতে হতে পারে। ওই দেশে যেখানে গ্যারি লিনেকার এত বড় ঝামেলায় পড়ে গেছেন যে ম্যাচ অফ দ্য ডে থেকে তাকে বিদায় নিতে হইল, সেই দেশে হামজার মতো মুসলিম ফুটবলারের সাস্টেইন করা খুব সহজ কাজ না, এবং ওটা তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা শেষ করে দিয়েছে সম্ভবত। এবং ওনার যে বাবা মা, হামজার যে বাবা মা, মানে এত ভদ্রলোক ওনারা, হামজার বাবা মার সঙ্গে সম্পর্কটা একেবারে আমাদের বাঙালিয়ানা সম্পর্ক, মানে আমরা বাবা মাকে যেভাবে শ্রদ্ধা করি যে কোনো পরিবারের একেবারেই ঠিক তাই, যে বাবা না বলে সে গাড়ি থেকে বেরোচ্ছে না। ওই যে আপনার যখন ওই বাসায় গেল তার, এই যে এবার প্রথমবার যখন বাংলাদেশে এসে, ওই ভিডিওটা দেখেছেন কিনা যাই না, বাইরে তো হচ্ছে কি আপনার পুরা একদম জনসমাগম, জনসমুদ্রের মাঝখান দিয়ে হামজার গাড়ি গেল। তো হামজা গাড়ি থেকে নামার আগে তার বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা আমি কি গাড়ি থেকে নামবো, মানে এই জিনিসগুলো। অথচ দেখো, মানে এই বাবা কিন্তু স্টেপ ফাদার, মানে বর্নিংটা রক্তে হয় না, শুধু আত্মায় হয়। এটা তোমরা তো জানো। এবং হামজার মাও, মানে উনিও এত মানে ছেলেকে এমনভাবেই মানুষ করেছেন, আপনি মানে হামজার সঙ্গে দেখা হলে যে কোনো মানুষই বুঝতে পারবে যে একটু অহামিকা নাই। একটা লোক ডিফেন্সিভ মিডফিল্ডার যার কাজ হইতেছে প্রতিপক্ষকে ভেঙে দেওয়া, তাই না? সেই লোকের মাঠের চরিত্র, মাঠে দেখবেন কিন্তু মেজাজ হারায়, কিন্তু মাঠে এই গুতা মারতেছে, এই করতেছে, সেই করতেছে, মাঠের বাইরে ইজ এ ডিফারেন্ট পারসন, মানে ডাউন টু আর্থ। আমি ছবি তোলার জন্য দেখা করছিলাম, মানে আমি যখন ওরে গিয়ে পরিচয় দিলাম যে আমি একজন সাধারণ মানুষ, হোটেলে আসছি, বাচ্চাদের নিয়ে আসছি, একটু ছবি তুলতে চাই, অন্য লোকেরা আসতেছে, ও বলতেছে যে উনি ওই সিলেটি বাংলা ইংরেজি মিলায়, যে উনি বাচ্চা নিয়ে আসছে, আমি একটু আগে ওনার সঙ্গে ছবি তুলি, আপনাদের সঙ্গেও তুলব। পরে ছবি তোলার সময় একটু করে পরিচয় দিলাম, তো সে ফিরে বলতেছে যে তাইলে তুমি তো সাংবাদিক হিসাবেই আসতে পারতা। তা আমি বললাম না, সাংবাদিক হিসেবে আসতে চাই নাই, আমি আসলে খুব খুব ভদ্রলোক, খুব ভদ্রলোক। আচ্ছা, আমরা তো এই তোমাদের সঙ্গে আলোচনা মনে হয় 2-3 দিন চালানো যাবে। আমি একটু ওই যেটা তোমাদেরকে ওই সময় একটু আভাস দিয়েছিলাম যে আমার আসলে ফুটবলের প্রতি বার্সেলোনাও সাপোর্ট করি, সেটা মূলত মেসি। আমার ফুটবলটা আসলে ওই আর্জেন্টিনাময়। আমি 90-তে ফুটবল দেখা শুরু করছি, কিন্তু আমাদের সময় কোপা দেখার কোনো সুযোগ ছিল না। আমি তো গ্রামের মানুষ, এবং আমি ফুটবল খেলা দেখতে যেতাম হচ্ছে 3-4 কিলোমিটার কাদা ভেঙে। ব্যাটারিতে ফুটবল খেলা চলতো, ওই রাতের বেলা খেলা হতো। 90-তে খেলা হয়েছিল ইটালিতে। সেই থেকে 2022 পর্যন্ত আমি আসলে শেষ দিকে এসে যত দিন গেছে অবসেসড হয়েছি, এবং একটা সময় আমাকে ধরো নানা রকম সাইকোলজিক্যাল থেরাপি ট্রিটমেন্টের মধ্যে যেতে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট টিম আর আর্জেন্টিনা মিলায় শেষ পর্যন্ত 2022-এ। তো এখন তোমাদের দুজনের 2022-এর এক্সপিরিয়েন্স কম বেশি শুনছি, তারপরেও
মানে আমি তোমাদের দুজনের ওই জায়গাটায় খুব ফিল করি যে প্রেস বক্সে বসে কাতারে লুসাইলের প্রেস বক্সে বসে কাঁদতে পারাটাও এটাও আমার কাছে মনে হয়েছে যে একটা স্বপ্নের মতো। তো তোমরা ওই টাইমটার গল্প যদি একটু আমাদের মানে শুধু আমার জন্য যে আমি একটু তোমাদের চোখে দেখতে চাই ওই টাইমটা কেমন ছিল আসলে। প্রথমে হচ্ছে কি আপনার মানে ওই পার্টিকুলার ম্যাচটার কথাই বলি। হ্যাঁ হ্যাঁ, যে আর্জেন্টিনা তো ম্যাচে এগিয়ে আছে, আর্জেন্টিনা গোল করলো, ম্যাচটা মানে মনে হচ্ছিল যে সব ওকে। তো ওই টাইমে আমি আপনার হাফ টাইমেই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে যেন কন্টেন্টটা যায়, হ্যাঁ, কারণ আপনার প্রসেস করতেও তো টাইম লাগে। ওইখানে আমরা হ্যাঁ। ভিডিও করব, শুট করব, ওইখানে ভিডিওটা কাটবে, কাটার পর এইখানে পাঠাবে, পাঠানোর পর এটার উপর তখন আপনার অনেকগুলো ওয়ার্ল্ড কাপ চলতেছে, অনেক ব্র্যান্ডিং ছিল তখন, ওই কন্টেন্টের উপর ব্র্যান্ডিং বসবে, অনেক সময় লাগবে। তো আমি তখন একটা কন্টেন্ট করেছিলাম, সেটা হচ্ছে, আচ্ছা এখন বলেই ফেলি যে অনেকেই জানেন আমি আর্জেন্টিনা পছন্দ করি, বাট সেটা কখনো আমাদের ধরেন কাজের মধ্যে কখনো সেটা আমরা যখন আর্জেন্টিনা খারাপ করে তখন আমরা ডিরেক্টলি আমরা আসলে বলি। তো তখন ওই কন্টেন্টটাই আমার ছিল অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান, তাকে ছোটবেলা থেকে কি কি শুনতে হয়েছে, কি কি দেখতে হয়েছে, তার উপর কি কি ওই যে আপনি বলছিলেন না যে কাউন্সিলিং এর পর্যায়ে আসলে চলে যায় মাঝে মাঝে ব্যাপারগুলো। আমি জাস্ট ওই ফিলিংসটা বলে আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম। ওটা আপনার বানায় পাঠায় টাঠায় সবকিছু রাখা, এরপর তো আপনার আস্তে আস্তে ম্যাচ করা শুরু করলো। আমি জাস্ট অফিসে বললাম ওই একই কারণ, ওই কারণেই হ্যাটট্রিকটা করছিল, নাহলে ওই ম্যাচের অত দূর যাইতো না। না সেটাই কন্টেন্টটা না হইলে খেলা ওই 2-0তেই শেষ। তোমার মনে হতে পারে নাবিলের কারণে, আমার মনে হতে পারে যে আমি স্ট্যাটাস লিখে ফেলছি। মানে সবকিছু আপনার হচ্ছে তখন জাস্ট ডিজিটাল টিমকে বললাম, ওরাও তো দেখেছে যে ওরা বন্ধ করে রাখলো। তো ওই টাইমটা আপনার মন টন খারাপ যে না আবার হইলো না, এরকম একটা ফিলিংস। আর লাস্টে যেটা হলো, মানে আমি সত্যি কথা আমি এখনো বলবো যে লিওনেল মেসির হাতে বিশ্বকাপ আর কখনো দেখা যাবে কি যাবে না এটা হয়তো সময়ই বলে দিবে। না গেলেও ক্ষতি নেই, মানে এক্স্যাক্টলি, মানে এইটা হচ্ছে যে বলি যে ওই টাইমে ধরেন মানে 80,000 লোকের ওই সুযোগটা হয়েছিল লিওনেল মেসির হাতে নিজ চোখে বিশ্বকাপটা দেখার। মানে এইটা হচ্ছে কি আমরা দুইজন ওই লাকিয়েস্ট পারসনের মধ্যে কখনো মনে হয়েছে, এইটা আমার কাছে মনে হয়েছে যে এর উপরে আর কোনো কিছু হতে পারে না। আর্জেন্টাইন জার্নালিস্টের ধরে কাঁদতেছিল বা কি কাঁদতেছিল? এটা আমি কাঁদছিলাম যে আমি ও আমার তুই তো নিচের আমি পাশের রোতে ওই পাশের ইয়েতেই হচ্ছে আপনার আর্জেন্টাইন ফ্যান ছিল। মানে আমরা তো ভিডিও করছিলাম যে একদিকে আপনার মাঠের দিকে দিকে ফোনটা জাস্ট ধরা, কারণ আপনার এই মেমোরিটা লাইফে সারা জীবন দেখতে হবে। জাস্ট গোলটা হলো, আমরা যে যার মতো লাফাচ্ছি। আমি ওই আর্জেন্টাইন ফ্যানটা নর্ম টর্ম আর কিছু নাই না তখন, আসলে তখন আর মানে প্রেস বক্সে ওই ওটা যে মুহূর্তে এমবাপে 2-2 করছে ওটা ওই মুহূর্তেই গন। আচ্ছা, যখন এমবাপে ওই যে বক্সের কোণা থেকে শটটা করলো, জালে যখন বলটা ঢুকলো 80 মিনিটের সময় মনে হয় যে মানে সেকেন্ড গোলটা আর কি, ওইটা যখন হয়েছে তখনই ওইখানে মানে সাংবাদিকতার নর্ম, সাংবাদিকতার যা যা শিখছি আমরা তার কোনো কিছু আর কাজ করে নাই। এরপরে ইট বিকেম মানে একটা ইমোশনাল জিনিস হয়ে গেছে। এবং যখন ম্যাচটা এক্সট্রা টাইমে যাওয়ার পরে মেসি গোল করার পর আবার এমবাপে গোল করছে, ফ্রম দ্যাট মোমেন্ট এই মাঠের সবাই জানে যে ইউ আর উইটনেসিং হিস্ট্রি এবং ইউ আর গোয়িং টু বি পার্ট অফ দিস হিস্ট্রি। এটা কোন লেভেলের হিস্ট্রি এবার আসে, মানে ওই সময় আমার যেটা ব্যক্তিগত আমার ফ্ল্যাশ হচ্ছে, আমি ধরেন 1930-এর ওয়ার্ল্ড কাপ পড়ছি, প্রচুর পড়ছি। এই ওয়ার্ল্ড কাপের যত ইতিহাস আছে, যতবারই ওই ওয়ার্ল্ড কাপ আসে ততবারই নতুন করে আমি এগুলা মানে পড়ে ওই রোমন্থন করে আমি ফিরি যে 1930 সালে সবাই জাহাজে করে উরুগুয়ে গেছে, ওই খেলা উরুগুয়ে হবে, তার আগে কত রকম পলিটিক্স হয়েছে। ওই ফাইনাল, যে ফাইনালে আর্জেন্টিনা ফার্স্ট হাফে গোল দিছে, সেকেন্ড হাফে বল চেঞ্জ, উরুগুয়ে গোল দিয়ে ওই ম্যাচ জিতছে। ওই ম্যাচ জেতার পরে আর্জেন্টিনার প্লেয়াররা দৌড়ায় যে বাড়ি গেছে, কারণ ওখানে টিকতে পারবে না, মাইরা ফেলাবে। কয়েকজন গিয়ে নাকি মানে বলা আছে যে জাহাজের ডেকে লুকাইছিল, এগুলা যদিও অতিরঞ্জন হইতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন যা হইতেছে এইটার ওই 1930-এর গল্প যেমন এখন মানুষ বলে, 100 বছর পরে গিয়ে এই ম্যাচের গল্প হবে, এই লুসাইলের গল্প হবে। এবং ওই গল্পের অংশ ওই গল্প আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন করতে পারবো। আমি জানি যে আমি অলরেডি লাকি, মানে মেসি তখনও ওয়ার্ল্ড কাপ জিতে নাই বা জেতা লাগবে না, তখন আমি বুঝছি যে এই ঘটনাগুলো এরকম যাইতেছে যে
50-এর বিশ্বকাপ মারাকানাজো, অথবা এইটা হইতে পারে সে 74 যেখানে ক্রুয়েফ হাইরে যাবে শেষ পর্যন্ত, এইটা হইতে পারে আরেকটা 2014। আপনি 14-র গল্প চিন্তা করেন, মারাকানায় আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিততেছে, মানে স্টোরি লাইন চিন্তা করছেন যে কি স্টোরি লাইন হওয়ার দ্বার প্রান্তে গিয়ে সে ফিরে আসছে, সে তারপরে রিটায়ারমেন্টে গেছে, আরেক মারাকানজোর অপেক্ষা লিখছে, সে রিটায়ারমেন্টে গেছে 16-তে। আপনি বলতে পারেন যে আপনারা অনেক রকমের সাইকোলজির ভেতর দিয়ে যাইতে হয়েছে। হ্যাঁ, এখন আমি এই খুব পার্সোনাল জিনিস আসলে স্পোর্টস জার্নালিস্টদের শেয়ার করা উচিত কিনা আমি জানি না, কিন্তু এই রকমের জিনিসপত্র আমি একটা পর্যায়ে এমন একটা জায়গায় গেছি যেখানে আমাকে খেলার ইমোশন আর ছয় না মানে হচ্ছে আমার কোনো বায়াস কাজ করে না। যদি মেসি ওই ম্যাচে বিশ্বকাপ জিততো বা হারাইতো, আমার দাঁড়ায় কথা বলতে 1 মিনিট লাগতো না। আমি ওই জায়গায় নিজেকে নিছি, এবং এটার পিছনে অম্লান ভাই প্রিয়ম ভাই এদের একটা বিরাট কৃতিত্ব আছে। ওই মেসি যেদিন রিটায়ারমেন্টে চলে গেছে 2016 সালে, ওই দিন আমি আবেগে 3টা ব্লগ লিখছিলাম, ব্লগ হ্যাঁ 3টা ব্লগ লিখছিলাম, যেটা মধ্যে আবেগ আর আবেগ। তুমি তো লেখার জগৎ ঠিক আছে, হ্যাঁ আমি মূলত লিখতাম আসলে। আমি জানি, আমি তোমার লেখা পড়ছি। তো ধন্যবাদ, কেমন হয়েছে জানি না, কিন্তু আমি চেষ্টা করতাম আর কি। প্যাভিলিয়নে কখনো খারাপ কেউ লেখে না। তারপরে ওইখান থেকে আমার 2018-র ওয়ার্ল্ড কাপ যখন, মানে 16-র ওইটা যখন চলে, ওই সময় আমি দেখতেছি যে ওই সময় আমার ম্যাচ রিপোর্টে লেখার দায়িত্ব অম্লান ভাই আমরা দেয়ই নাই, যে পারবে না, ইমোশনাল হয়ে যাবে, কারণ কেবল ইয়াং, আমি 15 সালে শুরু করছি জার্নালিজম না আসলে লেখালেখি একটু শুরু করছি, হাতে খড়ি হয়েছে। 18-র বিশ্বকাপ 16-তে ওই সময় আমরা বলি যে এরকম করলে কাজ করা সম্ভব না, এটাকে বলে সমর্থক আর সাংবাদিক কখনো এক হইতে পারবে না। হ্যাঁ, এবং ইনায়ে বিনায়ে আমার তো খুবই ভালো মানুষ, মানে ইনায়ে বিনায়ে আমি যা বুঝার আমি বুঝে নিছি। 18 সালে যখন আর্জেন্টিনা বাদ পড়ে ওয়ার্ল্ড কাপ থেকে ফ্রান্সের কাছে হেরে, ওইবারও তো মেসির ওটা লাস্ট ওয়ার্ল্ড কাপই হওয়ার কথা, লাস্ট ম্যাচ হওয়ার কথা। তো ওইটা মেসি ওই পাশ দিয়ে বাদ পড়তেছে, আমি এই পাশ দিয়ে লিখতেছি, বেঞ্জামিন পাভার গোল দিচ্ছে, আমি লিখতেছি, আমার লেখালেখি থামে নাই। ওয়ার্ল্ড কাপে ম্যাচ শেষ হয়েছে, ম্যাচের 2 মিনিটের মধ্যে আমার ম্যাচ রিপোর্ট আপলোড হয়েছে, আমার কোনো প্রবলেম হয় নাই। 22-এও একই রকম করতে, কিন্তু যেটা আমার খুব ভালো লাগছে যে এই পুরা যাত্রাটা, মানে মেসির ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচের 1 মিনিট আমার মিস করতে হয় নাই, এবং তার যে পুরা যাত্রাটা আমার পুরাটাই আমি দেখছি, আমার জীবদ্দশাতেই ঘটছে। এমন হয় না অনেক সময় যে 2010 সালে জন্মাইছে সে হয়তো মেসির ফ্যান, কিন্তু সে মেসি 2006 দেখে নাই, কিন্তু সে তো আমার আমলের। এখন লোকে যারা ক্রুয়েফের কথা, যারা ক্রুয়েফকে দেখছে, সে যেভাবে বর্ণনা করে, এটা কি আমি পারবো? এটা তো হবে না। তো আমি তো তার বর্ণনা করার দায়িত্ব অজান্তেই নিয়ে ফেলাইছি। তো সেই গল্পের শেষটা যখন আমি মধুর করে করতে পারবো, আই হ্যাভ আ স্টোরি টু টেল, তাই না? আই হ্যাভ আ স্টোরি টু টেল, এটাই তো পাওয়া। যে স্টোরি আপনি জানতে চাইলেন, আমি জানি না, এটা বললাম না, এটার কদর তো কখনো ফুরাবে না এই গল্প। আমি যদি পডকাস্ট নাও করতাম, আমি পডকাস্ট নাও করলে তোমাদের দুজনের কাছে এই গল্প শোনার জন্য হলেও টি স্পোর্টসে যেতাম। যে আমি ওই মোমেন্টটা, আমি তো কতবার জীবন মৃত্যুর খুব কাছাকাছি গেছি ওই 120 মিনিটে, তারপরে পেনাল্টি শুট আউট। তবে একটা জিনিস কি, মানে ওই যে খেলতে যারা খেলতে থাকে তাদের যেমন চাপ কম থাকে, কিন্তু মানে আমরা যারা বাইরে দেখে তাদের চাপটা অনেক বেশি থাকে। আমরা আসলে এমন একটা পর্যায়ে ছিলাম, আমরা ওই ওয়ার্ল্ড কাপে 22-এ মানে এমন মানে স্টিম রোলার গেছে আমাদের উপরে। 2জন মানুষ মিলে, আমরা বড় টিম ছিলাম 5 জনের, এটা বড় ক্রেডিট টি স্পোর্টসে যে 5 জনের একটা টিম তারা পাঠাইছিল। ওই 5 জন মিলে মানে আমাদের যে দিনানিপাত গেছে, হ্যাঁ, এরপরে আমি তো বললাম কাতার যাওয়ার পর 3 দিন পরে মনে করছি যে কবে দেশে ফিরবো। মানে আমি ওইখানকার গরম, ওইখানকার মানে আমার যে মানে খাইতে পারতেছি না, হ্যাঁ, তারপরে কাজ করতেছি দিনের মধ্যে 4টা ম্যাচের বলে মাঠের অনেক দূর থেকে নাকি হেঁটে আসতে হতো। হ্যাঁ, ওটা আছে 4টা ম্যাচ, মানে ডেইলি প্রথম শুরু হচ্ছে 4টা ম্যাচ। মানে এই হ্যাপা শেষ, এমনি তো আমার মনে আনন্দ যে আজকে ওয়ার্ল্ড কাপ শেষ হচ্ছে, বাসায় যাইতে পারবো। মানে ওখান থেকে কি তোমাদের 4টা ম্যাচে করে পাঠাতে হতো? এভরিথিং, 4টা ম্যাচের ম্যাচ রিপোর্ট, পরের দিনের 4টা ম্যাচের প্রিভিউ। আমি বলি আপনাকে 64 ম্যাচ হয়েছে না ওয়ার্ল্ড কাপে, 64 ম্যাচের 64টার রিভিউ, প্রিভিউ, স্পেশাল ঘটনা, মাঠের বাইরের ঘটনা, ব্লগ, ওয়ার্ল্ড কাপের সময় কাতারে কি হচ্ছে সেসব এহেনো কিছু নাই ব্লগ, যা আমরা আসলে কভার করি না। মানে তোমরা ওখানে একটা স্টুডিও বানায় ফেলছো। আমরা ওখানে উই ওয়ার লাকি, মানে সাংবাদিকতা করতে গেলে তো লাকি হইতেই হবে, নাইলে কোনো কিছু সাকসেসফুল হয় না। উই ওয়ার লাকি এনাফ যে আমরা এনাফ জিনিসগুলো যেইখানে যা না হইলেই না, সেই জিনিসগুলো আমরা সময় মতো আল্লাহর রহমতে পেয়ে গেছিলাম। মানে এটা না পাইলে আসলে এই কাজগুলো সাকসেসফুলি করা সম্ভব হইতো না। এখনও মানে রাস্তাঘাটে মানুষজন অনেক সময় বলে যে ভাই আপনাকে
আপনার কাতারের কাজগুলো দেখছিলাম, মনে রাখছিলাম, দু একটা লাইনও কখনো কখনো কেউ বলে যে এইটা ওই জায়গায় বলছিলেন, তো তখন খুব ভালোও লাগে। আবার এইটাও মাঝে মধ্যে মনে হয় যে তাইলে মনে হয় শালার পরের 3 বছর আর কোনো ভালো কাজই করি নাই, যেই কারণে মানুষজন ওইটাই মনে রাখছে, আর এরপরে আসলে কোনো কাজ মানুষের মেমোরিতে ঢোকে এটা তো নাই। বললা শুভ্রদার মতো। শুভ্রদারে যদি বলা হয় যে কোনো কাজ যে দাদা এটা দুর্দান্ত হয়েছে, তো বলে তার মানে কি আগে ভালো লাগে নাই? না, ব্যাপারটা তা না, একটা তো পিনাকল থাকে। আমি তো আশা করি তোমাদের বয়স কম, আরও এরকম পিনাকল আসবে। ইনশাআল্লাহ। তো সেইটা কিন্তু এই যে স্মৃতির মুখোমুখি তোমরা হয়েছো, যে দৃশ্যের, এটা ফুটবল ইতিহাসে, মানে ক্লাবের কথা বলতেছি না, ইন্টারন্যাশনাল ফুটবলে আবার ঘটবে কি না, এর আগে তো সম্ভবত কখনো ঘটে নাই ইন্টারন্যাশনাল ফুটবল। এবং বিশ্বকাপ তো সাধারণত মেড়মেড়ে হয়, Final, বিশেষত তাও final, specially final। ফাইনাল তো মেড়মেড়ে হয়। একদল প্রেশার নিতে পারে না, ভেঙে পড়ে। যদিও 14 ফাইনালটাও সুন্দর হয়েছিল, আমাদের ট্র্যাজেডিটা ভুলে গিয়ে যদি ভাবি তাহলে 14 ফাইনালটাও সুন্দর। না, ওই- হিগুয়েনকেও যদি ভুলে যায়, হ্যাঁ, না, হিগুয়েন আর এইখানে- প্যালাসিওস। এইখানের ব্যাপারটা হচ্ছে একপাশে মেসি একপাশে এমবাপে, তাই না? মানে এইটাও তো আপনি পাবেন না আসলে, এটা আসলে কবে পাইছেন আপনি? 98-তে জিদান আর রোনালদো পাইছেন, কিন্তু জিদান তো তখন জিদান না, জিদান তো 98-এর ওই ফাইনালে গোল দিয়ে জিদান হইল, তাই না? মানে হ্যাঁ, জিদান তখনও জিদান, আই নো, কিন্তু ব্যাপকভাবে জিদান না। ততদিন পর্যন্ত রোনালদো, ওই ফাইনালের মূল আকর্ষণ ছিল রোনালদো, পরে গিয়ে জিদান কেড়ে নিলেন। তো এইরকম দুইটা ক্যারেক্টারওয়ালা ফাইনালও তো খুব রেয়ার কেস, এবং দুইটা ক্যারেক্টার ঠিক মতো জ্বলে ওঠা, চলে ওঠা। মানে এমন হয়েছে হ্যাঁ। বিশ্বকাপ ফাইনালে, যেমন ইতালি ভার্সাস ব্রাজিল ফাইনাল 94 70 আচ্ছা। পেলে লাস্ট ওয়ার্ল্ড কাপ। ইতালি দুর্দান্ত টিম ছিল, কিন্তু ইতালি ওই এক ইকুয়ালাইজার করলো, তারপর থেকে ইতালি নাই হয়ে গেল। এইটা যতবার ফাইনাল হয়েছে যোগ্য দলই উঠছে হয়তো দুটো, কিন্তু এক দল থাকে না। কিন্তু এবার ওই 81 মিনিট বা 80 মিনিট পর্যন্ত ফ্রান্স ছিল না, কিন্তু এরপরের যে টাইমটা এটা বিস্ময়কর। এইটা ইন্টারন্যাশনাল ফুটবলে, Solid এমবাপে। মানে ক্লাব না, মানে ইন্টারন্যাশনাল ফুটবলে এই জিনিস, এই কয়েক মিনিট আমি আর কল্পনা করতে পারি না। আচ্ছা, আমরা মানে শেষের দিকে চলে যাই একটু। ওই যেটা বললা তুমি ফাঁকে একটা কথা অজ্ঞাতে বলে ফেলছো, যে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের কিছু কিছু লাইন লোকেরা কোট করে। তো আমি তোমাদের এরকম কিছু কিছু লাইন লোকেদের মুখে শুনছি, যেমন একটা গোলে কিক নেওয়ার মুহূর্তে ফরাসগঞ্জের সম্ভবত কোনো একটা ম্যাচ ছিল, তোমরা ফরাসগঞ্জের নাকি কাদের রহমতগঞ্জের যে কেউ গোলে জাস্ট কিক হচ্ছে, সেরকম সময় তোমরা বলে ফেলছো ইটস গোল। এইরকম জিনিস বাংলাদেশে এখানে একটা মিথের মতো হয়ে গেছে, যে নাবিল রিফাত আগে বলতে পারে। বা ধরো সিঙ্গাপুর ম্যাচের আগে দেখতেছিলাম যে তোমরা দুজন ঢুকতেছো মাঠে, বোধহয় টি স্পোর্টস লাইভ করতেছিল জিনিসটা, তোমাদের মানে ধরার জন্য, তোমাদের একটু ছোঁয়ার জন্য লোকেরা করতেছে। তো আমি তোমাদের ইয়েও করতেছি না, তোমাদের থেকে হয়তো পপুলার জার্নালিস্ট বাংলাদেশে আসছে, আরও আসবে, কিন্তু মানে তোমরা এই সাংবাদিক হিসেবে পপুলার হয়তো খুব স্বাভাবিক সিনারিও না। তো সেই যে পপুলার হইছো, এই ব্যাপারটা তোমরা কি এনজয় করো নাকি বিরক্তি লাগে, না কিভাবে দেখো এই ব্যাপারটারে? মানে ওই নিজেদেরকে ওই পপুলার আসলে ভাবতে চাই না, ওকে, এইটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা ধরেন হচ্ছে কি, হ্যাঁ ওই জিনিসটা তো ধরেন রাস্তাঘাটে চলতে ফিরতে কেউ যখন বলে ভাইয়া আপনার ওইটা দেখেছি বা আপনার কমেন্ট্রি শুনেছি বা ওই জিনিসটা আপনার দেখা হয়, তো ওইটা হচ্ছে ভালো লাগে। এটা ভালো লাগাটা আসলে খুবই স্বাভাবিক ব্যাপার, যে ফাইন কেউ না কেউ আসলে দেখে, তেমন আমরা এত আবল তাবল আসলে বকি না যে এইটা। আর বাকি জিনিসটা হচ্ছে আমরা আমাদের ওই কাজটাই করে যেতে চাই, বা ওই কাজটাই যদি প্রপারলি করতে পারে এবং যতটুকু সহজভাবে আসলে করা যায় মানুষের কাছে ওই মেসেজটা আসলে দেওয়া যায়, সেই ট্রাইটা করে দেখবেন। আমরা কমেন্ট্রির সময়ও কিন্তু খুব কঠিন কোনো কিছু বলার ওইখানে চেষ্টাও করি না, সাধারণ মানুষ আসলে যেভাবে রিলেট করতে পারে ওই জিনিসটাই চেষ্টা করি। কারণ আমরাও সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ বলেই আমরা আসলে সাধারণত্বে বিশ্বাস করি বা ওইটাকে প্রমোট করার চেষ্টা করি। আর যেটা বললেন যে আমি তো আসলে আমি যখন কোনো একটা কাজ করতেছি, আমি তো আমার জন্য কাজ করতেছি না, মানে হ্যাঁ আমি আমার খায়েশেই কাজ করতেছি, কিন্তু আমি তো চাই কাজটা দুটো লোকের কাছে পৌঁছায়। আমি তো চাই দুইটা লোকের কাছে পৌঁছালে একটা লোক আমাকে বলুক যে ভাই ভালো হয়েছে বা মন্দ হয়েছে। এই যদি দুটো লোক আমার নাই বললো, তাহলে আমি আসলে কি করলাম, তাই না? মানে আমি তো এটারে খুব স্বাভাবিকই নিচ্ছি যে আমি যদি কাজ করি
আলহামদুলিল্লাহ যে কাজটা লোকের কাছে পৌঁছাইতেছে এবং সে তার ভালোটা এবং মন্দটা জানাচ্ছে। অনেক সময় এমন হয় না যে অনেকে মনে করতে পারে যে রাস্তায় হয়তো দেখে চিনছে হয়তো কথার কথা, কিন্তু তার হয়তো আমার কোনো একটা কাজ ভালো লাগে নাই, সে হয়তো, কিন্তু সে যে এসে আমাকে বলল, তার মানে আমি বোধহয় ওই পার্সনটা যাকে এসে বলাও যায় যে ভাই ভাল লাগে নাই তো, হ্যাঁ হ্যাঁ এইটা তো আমার কাছে ভালো মনে হয়। আবার ধরেন ভালো লাগছে এইটা এসে অনেক সময় বলতে পারাটাও তো ঠিক আছে ভাই ভাল লাগছে। আমার তো মনে হয় এইগুলা দু একটা না পাইলে কাজের এই কাজে তো আপনি তো খুব ভালো জানবেন যে এই কাজে তো আপনাকে বড়লোক বানাবে না, এই কাজ আপনাকে বড়লোক মানে আপনারা কিছুই বানাবে না এই কাজ, তাই না? এই কাজ কিছুই বানাবে না, এই কাজ আপনাকে এইটাই দিতে পারে। বিশেষত এই কাজে যদি এত প্যাশন নিয়ে থাকো তাহলে কিছু হওয়ার সম্ভাবনা আরো কম। মানে যদি কারোর প্যাশনটা তোমাকে যে ক্ষতিগ্রস্ত করবে সেটা হচ্ছে যে তুমি ধান্দাবাজির দিকে সময় দিতে পারবা না, কোন কোন জায়গায় জ্যাক করতে হবে, কি কি করতে হবে ওইগুলো করতে পারবা না। আমি তো ডিসিশন মেকার না। হ্যাঁ, ফলে আরো বেশি তুমি মধ্যবিত্তই থেকে যাবা। এই ক্রাইসিস তো ব্যাপারটা হচ্ছে যে আমার একটা ধারণা আছে, আমার একটা ফিলোসফি আছে, একটা দর্শন আছে খেলা সংক্রান্ত, যে দর্শনটাকে আমি দেখার জন্যে বা সেটাকে প্রতিষ্ঠা করার জন্যে আমি আসলে কাজ করি। মানে এটার আসলে মোটা দাগে এইভাবে বলা যেতে পারে। আমার যাত্রার সঙ্গে অনেক মানুষ সম্পৃক্ত হন, আমার যাত্রার বিরুদ্ধেও কেউ যাইতে পারেন, মতের অমিল থাকতেই পারে, কিন্তু আমি আমার যাত্রাটাকে চালাই যাব, সে তার যাত্রা চালাই যাবে, এটাই তো মনে হয় সৌন্দর্য জীবনের। বাহ, এখন আমি শুধু আশা করি নাবিলের কাছ থেকে একটা জিনিস, যে আইপিএলের জয়সওয়ালরে হয়তো আসলে আর চিনতে পারবে না তুমি যতই চেষ্টা করো, শুধু অন্তত চেষ্টা করো যে বিপিএল একটা দুইটা খেলোয়াড়কে চিনানো যায় কিনা। এই সামনে বিপিএল আসতেছে, বিপিএলে আমাদের দু একটা খেলোয়াড়কে যদি চেনানো যায় তাহলে রিফাত মাসুদের প্রতি না নাবিলের প্রতি আমরা কি, আমার মনে হয় ওই চেনানোর মানে এটা আমরা মানে কখনো এটা আমাদের কারণে না, সে তার কারণেই ওই আজকের জায়গায়। এটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে মোরসালিম। ওকে মানে ওই হিসেবে বলবো সে দুর্দান্ত খেলেছে, মানে ওইটাও ধরেন হচ্ছে কি ওই চেনানোর কাজটা হয়তো বা আমরা করেছি। এইরকম আসলে চেনানোর কাজ আমরা সবসময় করি, বা ওই যে জায়গা থেকে ওর ধরেন মোরসালিনের সুন্দর গোলটা হয়েছে, এর সাথে ধরেন লেবানন ম্যাচেই রিফাত মাসুদের কমেন্ট্রির ওই সিনক্রোনাইজেশনটা একটু শুনেন কখনো, বা আপনি শুনেছেন আমি জানি ওই ম্যাচের পর, মানে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে চেনানোর কাজটা হয়ে যায় আসলে। না, আমি একটু বলতে চাচ্ছিলাম ওই যে জয়সওয়ালের কথা তুমি বলতেছিলা, জয়সওয়ালকে ও চিনতে পারে নাই, ও জিজ্ঞেস করছিল জয়সওয়াল কে, কি করে। ওকে 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 ইয়াশবি জয়সওয়াল, হ্যাঁ হ্যাঁ ওকে, এটা কি প্রথম ম্যাচ ছিল ওর, এই যে ফাইনালে খেললো। তা আমি আশা করি সে একটু জয়সওয়াল না হোক, বাংলাদেশের দু একজন ক্রিকেটার চিনবে। আমি তো মিরপুরে অনেক খেলা দেখছি, আমি মিরপুরে প্রচুর খেলা দেখছি। বললাম না, খেলা দেখতে যাওয়াটাই আমার জীবনের একটা বড় অংশ জুড়েই ছিল, যে খেলা দেখতে যাওয়া আমার জীবনের একমাত্র বিনোদন হিসেবেও ধরা যেতে পারে। তো খেলা যেখানে হচ্ছে, খেলা দেখতে যাওয়াটাও আমার খুব ভালো লাগতো। আমি মনে আছে 2015 সালেও ক্রিকেট খেলা দেখতে গেছি স্টেডিয়ামে, কিন্তু যেটা হয়তো যে আমি দেখতাম না, মানে আমি ওই পাশ দিয়ে ঘুরতাম ধরেন। আর স্পেশালি বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে আমি খেলা দেখলে আমার মনে হতো যে এরা আসলে আউট হয়ে যাবে। আমি অনেক ক্ষেত্রেই যেটা করতাম যে আমি ওই নিচে যে ওই গ্যালারির ভিতরে ঢুকলে, আমি বললাম মিরপুরের এমন কোনো গ্যালারি নাই যেখানে আমি বসি নাই, মানে ইস্ট বলেন, এইটা বলেন, ওইটা বলেন, এটা বলেন, সব জায়গায় নিচে যে আমি ঘুরতাম ফিরতাম। বার্গারের দাম কমছে নাকি, 250 থেকে কখন ওইটা 20 টাকায় আসলো, আমি মানুষ দেখতাম, মানুষ অবজার্ভ করতাম। আর আমি যে কমিউনিটির সাথে সবসময় মিশতাম, তারা আসলে খেলা পাগল কমিউনিটি। তারা ফুটবল খেলাও দেখতে যাইতো, তারা ক্রিকেট খেলাও দেখতে যাইতো। তো ওদের সাথে উঠবস করার কারণে আমার মানে ক্রিকেট মাঠেও যাওয়া হয়তো, ফুটবল মাঠে তো এমনিই যাইতে চাইতাম। তো ওইখানে যাইতাম আসলে মানুষ দেখার জন্য, যে মানুষ আসলে কি করে, মানুষ আসলে কি চায়। এই জন্য আমার মনে হয় ধরনের মানুষ দেখা যায়, এবং আমার কাছে মনে হয় যে এই কারণে আমার আন্ডারস্ট্যান্ডিং, মানে দর্শকের আন্ডারস্ট্যান্ডিং মনে হয় কিছুটা ভালোই। আমি জানি যে ক্রিকেট মাঠে কখন এরা চাপ খায়, কখন এরা জেগে উঠে, কখন এরা মেক্সিকান ওয়েভ দেয়, এই নলেজটুকু আমার ওই মাঠে যেতে যেতে আসে। আচ্ছা, আমি প্রায় একদম শেষ করব, অনেকক্ষণ আটকায় রাখছি তোমাদের। সেটা হচ্ছে একটা জিনিস, তোমরা দুজনেরই, তোমাদের যে প্রজন্মটা, তোমরা হচ্ছে রাত জেগে ইউরোপিয়ান ফুটবল দেখো, ভোর রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখো, আবার সন্ধ্যার দিকও মনে হয় কিছু ইউরোপিয়ান ম্যাচ হয়। মানে তোমাদের কাছে সন্ধ্যা থেকে সূর্যোদয় পর্যন্ত হচ্ছে মূলত টাইম ছিল, মানে ওই জীবনই তো কাটায় আসছো।
যে সারা রাত খেলা দেখতে হবে। এখন যেটা হচ্ছে, এখন এই যে যখন সাংবাদিকতায় আসছো, তাও তো আজকে অনেক দিন হয়ে গেল, এখন আমার হচ্ছে দুইটা, যে এটাতে কি ওই যে দর্শক নাবিল, মানে ওই যে ফ্যান নাবিল বা ফ্যান রিফাত, তার কি একটু ক্ষতি হচ্ছে? এইটা মাঝে মাঝে কি আফসোস হয় যে ওই যে রাত জেগে যে উন্মাদনা করতাম, এখন প্রফেশনের খাতিরে সব ম্যাচ দেখতে পারি না, বা সারা রাত আগের মতো জাগতে পারি না, তাহলে দিনে ডিউটি করতে পারবো না, ডিউটির সমস্যা হবে, একটু কি আফসোস হয় ওই জীবনটার জন্য? দাদা একটা জিনিস চিন্তা করেন, আসলে আমরা যারা এই সাংবাদিকতা করি তারা কতটা লাকি, কোন সেন্সে লাকি। আপনি যে জিনিসটাকে প্যাশন হিসেবে আপনি দেখেন, খেলাটা হচ্ছে গিয়ে নিয়ে আপনি খেলাটা দেখছেন, আপনি অর্থ উপার্জন করেন ওই খেলাটাকে নিয়েই কথা বলেন। একদম একদম। তো এই মানে এত মানে এই ফ্যাসিলিটিসটা তো আপনার অনেকেই আসলে পায় না। হ্যাঁ হ্যাঁ। তো ওইটা হচ্ছে কি আপনার ধরেন যখন কাজের ক্ষেত্রে আসি তখন হয়তো হচ্ছে ওই জিনিসটা আসলে মাথায় থাকে না, যে খালি দেখলাম, দেখার পর ওইটাকে নিয়ে তো আমার আসলে কথাও বলতে হবে, বা ডিফারেন্টলি কীভাবে আসলে ম্যাচটাকে কোথায় কি হয়েছে, ফ্যান সত্তাটাকে কিছুটা হলে তো মিস করি, সেটা আসলে অল্প। কিন্তু আপনার যখন দেখা যায় আপনার এখন নর্মাল কোনো ম্যাচ দেখতে গেলেও ওই মানে কয়েকভাবে ওই জিনিসটাকে ভাবার চেষ্টা করি, এই এতটুকুই আসলে বদলেছে। মাঝে মাঝে হচ্ছে আপনার এমন হয় যে আমরা আসলে বাংলাদেশে যেই সব খেলা হয় তো সবগুলোতেই তো আসলে আমাদের কোনো না কোনো কাজ থাকে, হ্যাঁ হ্যাঁ, মানে ওইটার সাথে রিলেটেড কোনো একটা কাজ থাকে। তো এখন ওই জিনিসটা আর হয় না যে শুধু দেখার জন্য দেখবো। আমি এটাই বলতেছি যে ধরো আগে যেরকম নিষ্পাপ একদম ইনোসেন্ট ভাবে ম্যাচ দেখতেছ, ওই নিজের দলটা খারাপ করলে গালি দিচ্ছ, এখন তো তোমার ওর ভিতর খেয়াল রাখতে হয় যে এই ঘটনাটা কখন ঘটলো, মাথায় রাখতে হবে, বা একটু নোট রাখা। এটা ডিস্টার্ব করে এটা মজা লাগে, আমার খুব মজা লাগে। আমার মানে আমার কাছে মনে হয় এইভাবে আমি খেলা দেখতে চাই বাকি জীবন। আমি আসলে ওই মানে ওই সত্তায় ফেরত যেতে চাইও না, আমার সেই আগ্রহটা ওইভাবে নাইও। আমি খেলাটা দেখবো, খেলাটা দেখার পর আমি দুটো কথা বলতে চাই, আমি খেলাটা দেখার পরে খেলা নিয়ে আমার মতামতটা দিতে চাই। আমি খুবই আগ্রহী, অতি আগ্রহী। আমি খেলাটা নিয়ে কথা বলতে চাই, লিখতে পারলে লিখলাম বা কিছু একটা করলাম, কিছু না করতে পারলে আমার ভেতরে একটা খচখচানি হয়, যেটা আমাকে খুব একটা স্বস্তিতে রাখে না। তো আবার মানে নিতান্তই দর্শক হিসেবে খেলা দেখলে অ্যাওয়ারনেস থাকে না। এখন অনেক সময় এরকম খেলা আমি দেখি যেই খেলা আমি জানি যে এই খেলা নিয়ে আমার রিপোর্ট করা লাগবে না, কিন্তু সেই খেলা দেখার সময় এখন তো মনোযোগে খুব ঘাটতি হয়। মানে ধরেন 90 মিনিটকে আমি ফোন না গুতায় খেলা দেখি নাই তো, আমি ওই একটা রিল দেখতে গিয়ে 5টা রিল দেখছি, একটা মেসেজ রিপ্লাই দিতে গিয়ে আধা ঘন্টা ফোন গুতায় ফেলছি। আমার তো অ্যাওয়ারনেস নেই, তাহলে আমি খেলা দেখলাম কি? খেলা দেখলাম না আসলে ঠিক মতো। কিন্তু আমি যখন জানি যে আমার কাজ করতে হবে, তখন আমি খেলাটা যেমন খুঁটায় দেখতেছি, আমার ওই ব্রেনটারে আমি খাটাইতেছি, এটা আমি ফ্যান হিসেবে মনে হয় না খাটাচ্ছি। অনেক ক্ষেত্রে অনেক ফ্যান আমি জানি যে আমার চেয়ে অনেক অনেক সতর্ক হয়ে খেলা দেখেন, ঠিক আছে? আবার ধরেন কখনো এরকম হয় যে আপনি সবসময় তো একইভাবে খেলা দেখা সম্ভব না। মানে এখন ফুটবলের যেই রকম তীব্রতা, শুক্র শনি রবি এমন কোনো দিন নাই যে খেলা নাই। তাতে হয়তো একটা বিরতিরও প্রয়োজন হয়, যখন বিরতির প্রয়োজন তখন একটু ডিটাচ করার চেষ্টা করি যে ঠিক আছে কয়দিন একটু খেলা ছাড়া থাকি বা খেলার আজকে দেখবো না। কিন্তু যেটা আসলে দেখা দরকার সেইটারে খুঁটায় দেখার মধ্যেই আমার কাছে মানে তৃপ্তি পাওয়া যায়, এবং ওইটা নিয়ে কথা বলতে পারাই সার্থকতা মনে হয়। কিন্তু ফিজিক্যালি মেন্টালি খুব ডিমান্ডিং হয়ে যায় না? খুব ডিমান্ডিং, সারা রাত কষ্ট করে, আবার তোমাদের মধ্যে সকালে একটা শো আছে, ফলে তো উঠতেও হয়, ওঠা তো আর নাই। তুমি 5টার সময় যদি খেলা দেখা শেষ করো, আর উঠবা কখন? তার মানে এই যে 24 ঘন্টা মানে শরীর এবং মনের উপর দিয়ে যাচ্ছে, এটা কি খুব কষ্টকর হয়ে যায় না? আমার জন্য খুবই কষ্টকর। মানে কষ্টকর হয় আপনার ওই সকালবেলা ওঠাটা, ধরুন হচ্ছে গিয়ে, বাট উঠতে হয়, কারণ ওই যে বললো যে ওর তো কথাটা বলতে হবে, কথাটা বলার জন্যই তো আপনার অফিসে আসতে হয়, ওই কথাটা ওই কাজটা করার জন্যই, বা দিন শেষে তো ধরেন এটা আমাদের প্রফেশনও, আমরাই এটা বেছে নিয়েছি, সুতরাং এইটা ওইটাকে স্যাক্রিফাইস পর্যায়ে না নিয়ে এইটাকে লাইফস্টাইল আসলে বানিয়ে ফেলা হয়েছে। আরেকটা জিনিস যে এই ব্যাপারেও একটু বলি যে এটাও আলহামদুলিল্লাহ, এটাও টি স্পোর্টসের কাছে আমাদের কিছু কৃতজ্ঞতা আছে যে যেদিন খেলা দেখছি রাতে, হয়তো পরের দিন আমার শো নাই, এরকম আছে শো নাই, কিন্তু আমার অফিস 3টায়, আমি যে 4:30 বাজে ঢুকছি,
আমি যে খেলা দেখার জন্য 1.5 ঘন্টা লেট করছি এটা মোটামুটি সবাই জানছে বা জানেন। তো এইটা জানার পরে যে আমার যে ছাড় দিল 1.5 ঘন্টা আমি লেট করছি কারণ বুঝছে যে আমি খেলা দেখছি, এইটা যেমন একটা খুবই প্রয়োজন হয়। যেমন বাংলাদেশে ওই যে আপনি মিডিয়ার কথা বলতেছেন যে যখন আপনি কাউরে বলতেছেন যে সকালে এসে তুমি 6টা বাজে এসে যে ম্যাচ রিপোর্টটা লিখবা, নিজের ম্যাচ রিপোর্ট লিখবা, ওই আগের রাতে 1টা বাজে যেই খেলা 3টা বাজে শেষ হয়েছে, তো তার মানে আইডিয়ালি তো তার ঘুমানোর কথা না। কিন্তু সে যদি সকাল 6টায় অফিস করে আবার মানে তার তো রোটা সবসময় সকাল 6টায়ও থাকে না, ঘুরায় ফিরায় দেওয়া হয়, তার তো রাতে ঘুমানোও লাগে। তা আপনি আসলে কিভাবে এক্সপেক্ট করেন যে সকাল 6টা বাজে এসে যে আপনার এই বুলেটিনটা ধরাইতেছে ও তো রাতে খেলা দেখে নাই, হ্যাঁ, ও তার মানে কোনো একটা রিপোর্ট পড়ছে, রিপোর্ট পরে ও রিপোর্টটা লিখে, তার মানে এটা ঠেকার কাজ চালানো হয়েছে। সব খেলা কিন্তু আমিও দেখতে পারি না, আমারও অনেক খেলার রিপ্লে দেখতে হয়, কখন সেটা 10 মিনিটের 20 মিনিটের, বা আমি চেষ্টা করি আরেকটু বেশি। যেটা আমি 3 মিনিটের রিপ্লে দেখি সেটা নিয়ে আমি কথা বলি 3টা, আমার একটা মাপ আছে, যেটা আমি দেখি না সেটা আমি যতটা সম্ভব পারতপক্ষে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, মানে এটা স্বচ্ছতার জন্যে। তো তার মানে প্র্যাকটিসটাই ভুল আছে, প্র্যাকটিসটাতেই ভুল আছে। তো এই প্র্যাকটিস নিয়ে এত মানুষ আপনার দেশে ইউরোপিয়ান ফুটবল দেখে, আপনি একটা রাতের বেলায় লোক আপনার অফিস রাখতে পারলো না, মানে তারে খাওয়াইতে হবে, আপনি রাখতে পারলেন না, আপনি কেন তারে 3টা বাজে ম্যাচ রিপোর্টটা বানাই দিয়ে বাসায় পাঠানোর ব্যবস্থা করেন, 4টা বাজে 5টা বাজে সে রাতের বেলায় খেলা দেখে সে বাসায় যাক, সকালে এসে কেউ একজন ওইটা দিয়ে লিঙ্ক পরে নিউজটা দিক, তো আপনি তো সেই চালু, আপনার তো ধারণাই নাই বাংলাদেশে কি পরিমাণ মানুষ ইউরোপিয়ান ফুটবল দেখে। এটা বাংলাদেশের মানুষজন জানেই না যে বাংলাদেশের মানুষ, মানে যাদের জানা দরকার তারা এই ব্যাপারটা এখনো নোটিস করেন নাই। এবং এটা যে ওনারা যতদিনে নোটিস করবেন ততদিনে অনেক হাওয়া বদলায় যাবে, ওনারা অনেক লস খেয়ে যাবেন। ওনারা যেখানে টাকা ঢালতেছেন সেটা যথেষ্ট আউটপুট দিচ্ছে না বলে আমার বিশ্বাস। এইটা যেদিন ওনারা বুঝতে পারবেন, বেশি দূরও যাইতে হবে, ওনারা ছেলে মেয়ে দেখলেই বুঝতে পারবে যে তারা কি ক্রিকেট খেলা দেখে নাকি তারা ফুটবল খেলা দেখে, কোন খেলাটা তারা কোন মনোযোগ দিয়ে দেখে, কোন খেলাটা তাদের কাছে কীরকম, কীভাবে তাদের ওনারশিপ আছে, এইগুলো বুঝলে অনেক কিছু সহজ হয়ে যাবে। এবং এই ফ্যাসিলিটিসগুলো দরকার। এই যে আমি যেমন চাই 3টা বাজে যে খেলা শেষ হয়েছে, আমি চাই 5টা, আমি তো খেলা যখন শেষ হয়েছে 3টা বাজে, আমি কি মানে রিমোট না তো যে টিভিটা অফ করে দিলাম আর ঘুমিয়ে গেলাম, আমার অ্যাড্রিনালিন রাশে আরো 2 ঘন্টা লাগে, আমার আরো মিনিমাম 2 ঘন্টা লাগে হচ্ছে ওই রাশ যাইতে, আমার ব্লাড ওই সময় যদি তুমি শো করো ওটা যে আউটপুট হবে, ওই আউটপুটের আমি যখন একবার ঘুমাই ফেলছি ওর তো আমি তো অর্ধেক দিয়েই দিছি, একদম তাই না? আমার ওই এনার্জি যখন আপনি কাজে লাগাইতে দিবেন আর পাবো, তখন ওইখান থেকে আপনি যা পাবেন ওই আউটপুট তো আর কেউ দিতে পারবে না। যে কারণে ওয়ার্ল্ড কাপের কাজ মানুষজন বলে, ঠিক আছে, যে কারণটা তো ওই টাইমে আমরা বাঁচতে পারছি। আমরা যদি টাইম লাইনটারে একটু প্রায়োরিটি দিতে পারতাম, বাংলাদেশের ওই জায়গায় যদি ওইভাবে স্ট্রাকচারটা তৈরি হইতো তাহলে হেল্পফুল। এবং সেটা তোমাদের মতো যারা ফুটবল নিয়ে কাজ করে, মানে রাতে যে খেলাই হোক, ফুটবল ক্রিকেট বলতেছে না, মানে এই শিফটিংগুলো যদি আমরা ঠিকমতো করতে পারতাম, তারা তাদের দেহের উপর থেকে মনের উপর থেকে চিন্তা করেন, ক্রিকেট রিপোর্টারের যখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হয় তার কি যায়, দিনটা কি যায়, তার কি একটা বিভৎস ব্যাপার, তাই না? এরপরে সারাদিন এসে আর এক নিয়ম, বেশিরভাগ হাউসে গিয়ে পাঞ্চ করতে হবে, সব কিছু করো পাঞ্চ করতে হবে। কেন বাবা, আমি তো সৃজনশীলতা আপনি ওইখানেই কমাই দিচ্ছেন, তাই না? ও আমরা আসলে শেষ করতে ইচ্ছা করতেছে না, একদমই শেষ করতে ইচ্ছা করতেছে না। শুধু একটা অনুরোধ করে শেষ করি যে নাবিল, এটা আপনার উপর আমার একটা দাবি থাকলো, আপনি রিফাতকে নিয়ে বাংলাদেশে ক্রিকেট নিয়ে এক পর্বের হলেও একটা শো করবেন সেইটা, এবং রিফাতকে সেখানে বাংলাদেশের ক্রিকেটের প্রশংসা করতে হবে। আমি বাংলাদেশের ক্রিকেটের প্রশংসা করবো তো, আমি তো ওই যে বাংলাদেশের সুমন ভাইয়ের বিরাট ফ্যান, হাবিবুল বাসার, হ্যাঁ, মানে উনার একটা হাফ সেঞ্চুরি হইলে আমার মনে হতো যে আরে বিরাট ব্যাপার, সুমন ভাই হাফ সেঞ্চুরি, তারপরে উনার হাফ সেঞ্চুরি, উনি যে দৌড়াইতেন ব্যাটটা এমন ব্যাকাইতো, দৌড়াইতো যখন ব্যাটটা এরকম, মানে উনি যখন দৌড়াইতেন ওই বিএস মনে হয় ওনার ব্যাট ছিল, এরকম হইতো, ঠিক আছে, মানে দেখেন যে এক হাতে ব্যাট নিয়ে দৌড়াইতো, ব্যাটটা এরকম চেঞ্জ হইতো। সুমন ভাইয়ের উইকেটে দাঁড়ানো, সুমন ভাই আর সাকিবের উইকেটে দাঁড়ানোর ভিতরে ওই যে পশ্চাৎ দেশ বাইরে বের হয়ে যাওয়ার একটা অদ্ভুত ভঙ্গি, সেটা হইতে পারে। তো আমি আপনাদের কাছে এই দাবি জানায় আজকে শেষ করতেছি যে আপনারা দুজনে একটা ক্রিকেট শো করবেন, আমরা সেই শো
শোটার অপেক্ষায় থাকলাম। আর ফুটবল এরকম অসীম আনন্দ দিয়ে যান আমাদের, ইনশাআল্লাহ। অসীম দোয়া আনন্দ করবেন, দিয়ে যান। দোয়া পাশে রাখবেন। থাকবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমার কথাবার্তা অনেক সময় একটু অন্য লাইনে যায়, কিন্তু কেউ পার্সোনালি নিয়ে না, আমি যেটা বলি আসলে যেটা ফিল করি সেইটার একটা ওভারঅল উন্নতি হবে বিশ্বাস করে আমি আসলে অনেক সময় বলি এই আর কি। এবং সেটাই হওয়া উচিত, সেটাই হওয়া উচিত, এভাবেই আমাদের বলা উচিত। যেটা আসলে আমার বিপক্ষেও যায়, যে কথাটা আমার বিপক্ষেও যায়, যেটা আমি বিশ্বাস করি সেটা বলি, কিন্তু সবসময় আমিও সেটা মেনটেন করতে পারি না, অনেক না সময় সেটা আমি দোষ স্বীকার করি। মানে এইটা তো আমরা ছোটবেলা থেকেই শুনছি যে আমি যা করি সেটা আমি না, আমি যেটা বিশ্বাস করি সেটা আমি। তো আমি যেমন অনেক খারাপ কাজ করি, তো ফলে সেগুলো তো আমি না আসলে। তো শেষ পর্যন্ত আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাদের সারাক্ষণ তুমি তুমি বলে এখন আপনি করে শেষ করতেছি। দর্শক আসলে আমার মনে হয় না যে এইটার আর ওই যে এক্সট্রা না কি বলে ওইটা খুব দেওয়ার দরকার আছে, কারণ এইটা সম্ভবত এই সিজনে আমাদের সবচেয়ে আকর্ষণীয় এপিসোড। সত্যিকারের পডকাস্ট মানে খানিকটা করা গেছে এবং সেটার কৃতিত্ব এই দুজনের। তো আশা করি আর দু একবার এরকম দেখতে পাবো, না হলেও নেক্সট পর্বের জন্য আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন।